হলো? এত হাঁপাচ্ছ কেন? জল, একটু খাওয়ার জল দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তুমি এইখানে ফায়ার প্লেসের কাছে চেয়ারটা টেনে নিয়ে এসে বসো। শেষ, সব শেষ। যেমন ভেবেছিলাম ঠিক তেমন করেই শেষ করেছি। মানে তুমি তাহলে? একদম ঠিক। এইবারে কেউ আমাকে আটকাতে পারবে না। এই আমি হয়ে উঠব পাহাড়ের ধনকুবের। সব তুমি হবে, আর আমি কি তোমার এতটুকু সান্নিধ্য পাবো না? কি বলছো এইসব? যার জন্য করলাম চুরি সেই বলে চোর? যা, আমি তো মজা করছিলাম। সে ঠিক আছে, তবে কয়েকটা দিন আমাদের একটু সাবধানে থাকতে হবে। যেটা এসেছে সেটা মানে মানে পাহাড় ছেড়ে ফিরে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতাম। তা এমন হাড় কাঁপানো ঠান্ডায় তারা কি থাকবে ভাবছো? আর যদি থাকেও, তোমাকে তা নিয়ে ভাবতে হবে না। বেগরবাই দেখবো তো একেবারে লোক দিয়ে খতম করে দেব। না না, একদম এসব করতে যেও না। পরিস্থিতি খারাপ হলে শুধু ভয় দেখালেই যথেষ্ট হবে। বেশ, তাই হবে। কিন্তু আজকের এমন একটা খুশির রাতে আমার দেবতাকে কি আমি কাছে পাবো না? নিশ্চয়ই পাবে। মামা ভাগ্নের আগমন হয়ে গেছে। গন্তব্য এবারে শৈল শহর দার্জিলিং। শীতের মুচমুচে আমেজ, দার্জিলিংয়ের মিষ্টি মন মাতানো পরিবেশ, আর সাথে নোনতা একটুখানি রহস্য হলে জমজমাট। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক সত্যব্রত কাঞ্জিলালের কলমে অংশু সিরিজের আজকের গল্প অংশু ও দার্জিলিং কাণ্ড, প্রথম পর্ব। আমার ঘুমটা কেন ভাঙালে? দিব্যি ঘুমটা এসেছিল। এই যাচ্ছিস একটা জায়গায় ঘুরতে, কোথায় গল্প করবি, আনন্দ করবি, তা না হাঁ করে ঘুমোচ্ছিস? বাহ, দারুণ বললে। কিছুক্ষণ আগে অবধি ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়তেই আমি সবার সাথে কতক্ষণ ধরে গল্প করলাম। তুমি তো তখন দেখেও না দেখার ভান করে কি একটা বই খুলে পড়ছিলে। হ্যাঁ, গল্প করে কৃতার্থ করেছিস। আর একটু পরেই ট্রেন বর্ধমানে ঢুকবে, স্টেশনে নামবো চা খেতে। মামা বলল ঠিকই যে স্টেশনে নামা হবে চা পান করার জন্য, তবে আমি জানি নামার আরও অন্য একটি কারণ আছে। খবর আছে এই স্টেশনে নাকি ভালো ঘি দিয়ে তৈরি মিহিদানা স্টল দিয়েছে গত 1 মাস হলো। আর তোমরা দেখেছো আমার কাণ্ড? কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো কিছুই তো বলা হয়নি তোমাদের। আসলে বহুদিন ধরে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারোরই। আমার 2 মামা তাদের কর্মজীবনে যেমন ব্যস্ত থাকে, তাতে সত্যি কোথাও একদিনের জন্য ঘুরতে যাওয়াটা প্রচণ্ড চাপের হয়ে পড়ে। শেষে অনেক কষ্টে সবকিছু ঠিকঠাক করে প্ল্যান করে সেপ্টেম্বর মাসের 10 দিনের জন্য দার্জিলিং ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত মনস্থির হয়। আমাদের সকলের মত ছিল অক্টোবরে যাওয়ার, কিন্তু বড় মামা দুর্গাপুজো উপলক্ষে সেই মাসে ভীষণ কর্মব্যস্ততায় থাকবে, তাই তাঁর পক্ষে ওই মাসে ছুটি করা একেবারে অসম্ভব। সুতরাং 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পুরো দমে মজা করার জন্য পাহাড়ের পথে যাত্রা করা। আমাদের এই যাত্রাপথে রয়েছে 2 মামা, 2 মামি, রয়েছে ঐশী আর আমি। দেখেছেন, দলের সবচেয়ে ছোট সদস্যকে একেবারে বাদ দিয়ে ফেলেছি। পুতুলকে তো আপনারা চেনেন, যারা চেনেন না তাদেরকে একবার জানিয়ে দিই। পুতুল আমার বড় মামার একমাত্র মেয়ে। দেখতে দেখতে 3 বছর বয়স হয়ে গেল। আমি আর অংশু মামা যেই সিটে বসে আছি তার ঠিক পিছনের সিটে বাদ বাকি সবাই বসে রয়েছে। ছোট্ট পুতুল চকলেট হাতে এসে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। এই রিপন, তোর সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ, শুধু 2-4টে গরম পোশাক বেশি করেই ঢুকিয়ে নিলাম। হাওড়া থেকে বিকেল 3:55 সরাইঘাট এক্সপ্রেসে এই প্রথম কোনো স্টেশন এসে থামল। ছোট মামা আমাকে একটি টি স্টল দেখিয়ে নিজে ছুটে গেল অনেকটা সামনের দিকে।
আমি সবার জন্য চায়ের ব্যবস্থা করে একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন বর্ধমানে এসে থেমেছে 5:04। কিছুক্ষণ স্টে করবে, তারপর আবার হুইসেল দিয়ে এগিয়ে যাবে। এবারে আমার রীতিমতো টেনশন হচ্ছে। এতক্ষণ হয়ে গেল, কিন্তু মামার এখনো পর্যন্ত দেখা নেই। হঠাৎ আমার পিছন থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে কেউ বলল, এই, তোর বন্ধুর মামার বাড়ি তো এখানেই, যাওয়ার ইচ্ছা আছে নাকি? এত দেরি হলো কেন? ও, আর বলিস না ভাগ্নে, আরে প্ল্যাটফর্মে কোনো মিষ্টির দোকানই নেই, তো সে দৌড়ে গেলাম ওই প্ল্যাটফর্মের বাইরে একটা মিষ্টির দোকানে, ওখান থেকেই টাটকা টাটকা মিহিদানা আর সীতাভোগ নিয়ে এসেছি। এই চল চল চল, সবাই মিলে খাওয়া যাক, চল। মাঝে মাঝে মামা এমন একটা কাজ করে যে কি বলি। ট্রেন এখন রুদ্ধশ্বাসে ছুটে চলেছে। ছুটে চলেছে খাল বিল, ছোটখাটো জলাশয় আর সবুজ সোনালী ধান ক্ষেতের সঙ্গে নাম না জানা জঙ্গলি গাছগাছালির সম্ভার। জানালায় হেলান দিয়ে অনেক কিছু ভেবে চলেছিলাম। ভাবনায় ছেদ পড়ল ট্রেন যখন থামল রামপুরহাট স্টেশনে। হাত ঘড়িতে দেখলাম সন্ধ্যে 7টা বাজতে এখনো 5 মিনিট বাকি। হকারদের গোটা স্টেশন জুড়ে ভিড়। কিছু যাত্রী নেমে গেল। বোধ করি সেই সব যাত্রীগণ মায়ের পুজো দিতে এসেছেন। ছোট মামার সাথে পিছনের সিটে গিয়ে দেখি একদিকে ঐশী আর ছোট মামি মোবাইলে সিনেমা দেখছে, অন্যদিকে বড় মামা মুখ হাঁ করে সিটের পিছন দিকে হেলান দিয়ে দিব্যি ঘুম দিচ্ছে। তবে বড় মামি পুতুলকে নিয়ে জেগে বসে আছে। আচ্ছা দাদা, আমরা তো জলপাইগুড়িতে নামবো তা ধরো রাত 2টোর কাছাকাছি, তা সেখান থেকে কি করে দার্জিলিং যাব? দার্জিলিং সদর থানা থেকে আমাদের পিক আপ করার জন্য 2টো সুমোর ব্যবস্থা করা হয়েছে। ওরা ঠিক সময় মতো গাড়িগুলোকে পাঠিয়ে দেবে। বড় মামা, জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে কতটা সময় লাগবে? বাগনে অনেক দূর, কম করেও 90 কিলোমিটারের কাছাকাছি। ওই ধর মিনিমাম 4 ঘন্টার পথ। মামাকে দেখলাম কেমন একটা অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। কি হয়েছে? কিছু না রে, ওই ওদিকে সিটে এক ভদ্রলোক বসেছিলেন, ওনাকে ঠিক দেখতে পাচ্ছি না তো। কার কথা বলছো বলো তো? এখানে এমন অচেনা লোক তো অনেকেই আছেন। আমি যার কথা বলছি তার মুখ থেকে পা পর্যন্ত শুধুই কালো পোশাকে ঢাকা। মাথার চুল বেশ অনেকক্ষণ লক্ষ্য করলে বুঝতে পারছিলাম সেটা আসলে নকল। এরকম পোশাক পরে কেউ যে বসেছিল আমি তা খেয়াল করে দেখিনি। কে জানে, হয়তো ঘুরতে যাওয়ার আনন্দে পারিপার্শ্বিক চরিত্রগুলোকে ঠিকমতো লক্ষ্য করতেই ভুলে গেছি। এতক্ষণে বুঝলাম মামা ঠিক কথাই বলেছিল। দূর থেকে বাথরুমের দরজা খুলে একজন বেরিয়ে এলো। মুখে কালো একখানা মাস্ক, গলা থেকে কাঁধ বেয়ে নেমে গেছে অনেকটা লেদারের জ্যাকেটের মতন কালো ফুল কোট, এবং পায়ে তার কোট ম্যাচিং শু। এমন কিনভূত পোশাক পরে আজকের দিনে ট্রেন জার্নি কেউ কি করে থাকে তা জানতে বড় ইচ্ছে করছিল। ছোট মামা 7 মাছ না ভেবে সেই ব্যক্তিকে শুনিয়ে বলল, এ বাবা, এই এরকম জোকার সেজে কেন যাচ্ছিস রিপন? তোর মাথার সামনের দিকে চুলগুলো একটু আগে উঁচু হয়েছিল, ওইটাই তো ভালো লাগছিল। তা হঠাৎ করে বাথরুমে ঢুকে এমন কি দরকার পড়লো যে স্টাইল চেঞ্জ করতে হলো? মামার টোটকায় শুধু যে কাজ হয়েছে তাই নয়, বরং তার চেয়েও বেশি কিছু হলো। লোকটা প্রায় নড়ে চড়ে উঠল। ওই সিটে বসে থাকা প্রায় সবকটা মানুষই একসঙ্গে তার দিকে চাইল। মিনিট 4 সেখানে বসে থেকে সে উঠে চলে গেল দরজার দিকে, এবং ট্রেন মালদা টাউন প্ল্যাটফর্মে থামতেই কোথায় যে হাওয়া হয়ে গেল তা আমি আর মামা ঠিক বুঝে উঠতে পারলাম না। কে ছিল বলো তো? জানি না রে, তবে যেই থাকুক সে যে আমাদের পিছু নিয়েছিল এতে কোনো সন্দেহ নেই। চল ভাগ্নে, আর রাত জেগে লাভ নেই, এবার একটু ঘুমিয়ে নিই, কেমন? সিটের দিকে একবার তাকিয়ে দেখে নিলাম বড় মামা চোখ আর হাতের ইশারায় বুঝিয়ে দিল যে তোরা ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। যদিও আমার খুব একটা ট্রেনের সিটে বসে ঘুম আসে না, তবে আজকের জার্নিতে ভীষণ টায়ার্ড লাগছিল। তাই 2 চোখের পাতা একবার নেমে পড়তেই
কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম তা বুঝতেও পারলাম না। শুনছিস এই রিপন? ঘুম ভাঙল ঐশীর ডাকে। জানালার কাঁচে তাকিয়ে দেখি ট্রেন কোন এক স্টেশন ঢুকে দাঁড়িয়ে আছে। আরে নামবি না, আমরা এনজেপি পৌঁছে গেছি। এক ঝটকায় সমস্ত ঘুম চোখ থেকে পালিয়ে গেল। হাত ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1:55। তার মানে প্রায় 3.25 ঘন্টা অবিচ্ছিন্নভাবে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছি। কিছুক্ষণ পর 2জন পুলিশ অফিসার স্টেশনে ঢুকে বড় মামার সাথে কথা বলে আমাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্যার, আপনি আপনার ফ্যামিলির সঙ্গে আগের গাড়িতে গিয়ে বসুন, আপনাদের লাগেজগুলো পিছনের গাড়িতে রেখে দিচ্ছি। সামনে এগিয়ে গিয়ে দেখি 15 সিট যুক্ত উইঙ্গার কার আমাদের জন্য অপেক্ষা করছে। ছোট মামা গাড়ি দেখে বড় মামাকে বলল, বাহ, এ তো বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে। এই তোর পপুলারিটি শেষ পর্যন্ত এ পাহাড় দেশেও ছড়িয়ে পড়ছে দেখছি। কি বলছো ছোট মামা? আমার বড় মামা কলকাতার ডিএসপি অফিসার বলে কথা, তার জন্য একটু আলাদা খাতির হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখনো তেমন খাড়াই রাস্তা শুরু হয়নি, তবে ধীরে ধীরে আবহাওয়া কিরূপ পরিবর্তন হচ্ছে তা জানালার বন্ধ কাঁচ আবঝা হয়ে আসতেই বোঝা গেল। আচ্ছা ছোট মামা, সেপ্টেম্বরে কেমন ঠান্ডা থাকে পাহাড়ে? দিনের বেলায় 16 থেকে 17 আর রাতের দিকে 8-এর ধারে কাছে। আর এটাই যদি অক্টোবর মাস হতো তাহলে তো কোনো কথাই নেই, প্রায় 2-1 ডিগ্রিতে নেমে যায় পারদ। ভোর 6টার সময় আমরা এসে পৌঁছলাম রিজর্ট মাউন্টেনে। এখানে আমরা 7 দিন স্টে করব। রিজর্টটা অনেকটা ওপরের দিকে, বিশাল জায়গা জুড়ে নিরিবিলি পরিবেশের মাঝে এক ঝাঁ চকচকে রিজর্ট। বেশ বোঝা যাচ্ছে অত্যন্ত বিলাসবহুল। আমি আর ছোট মামা একটা রুমে, ঐশী আর ছোট মামি আরেকটা রুমে, আর বড় মামাদের রুমটা অন্য দুটো রুম থেকে অনেকটা দূরে। সকলে যে যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখনকার মতো শুতে চলে গেল। সকাল 11টার সময় আমি আর ছোট মামা একসঙ্গে বেরিয়ে এলাম আশেপাশের পরিবেশটা দেখার জন্য। কখনো ঢালু রাস্তা, আবার কখনো খাড়াই আঁকা বাঁকা নুড়ি পাথরের উঁচু পথ, সব মিলিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগছিল। কিছুক্ষণ পর আমরা বাজার সংলগ্ন একটি এলাকার সামনে এসে উপস্থিত হলাম। চতুর্দিকে নেপালি গোছের লোকেদের ভিড়। ভিড় ঠেলে এগিয়ে চলেছে বাজার করতে আসা স্থানীয় লোকজন। কিছু বুঝতে না পারা দোকানিদের চিৎকার শুনে মনটা কেমন আশ্চর্য অনুভূতির ছোঁয়া পেল। কি ভাগ্নে, ঠান্ডা লাগছে? সে তো একটু লাগছেই। এই ওই দেখ ওখানে ধোঁয়া উঠছে, চল একটু থুপকা খেয়ে আসি। থুপকা নামটা শোনা মাত্রই জিভের মধ্যে টকাস করে শব্দ বের হয়ে এলো। বন্ধু মহলে শুনেছি এখানকার থুপকা আমাদের কলকাতার চাইনিজ রেস্টুরেন্টকে রীতিমতো হার মানায়। পাহাড়ি মুরগির মাংস, নুডলস, ডিম ও সবজি নিয়ে বানানো গরম ধোঁয়া ওঠা 2 বাটি স্যুপ আমাদের দিকে দোকানের এক কর্মচারী এগিয়ে দিল। একটু নাড়িয়ে চাড়িয়ে মুখে পুরতেই এক অদ্ভুত জিভে লেগে থাকা স্বাদ অনুভব করলাম। দুপুর 1টার সময় ফিরে এলাম রিসর্টে। যদিও সেদিন কোথাও ঘুরতে বেরোনোর জন্য তেমন কোনো পরিকল্পনা ছিল না, তবে সন্ধ্যের দিকে যেখানে আমরা ঘুরতে যাব বলে ঠিক হলো সেখানে আমরা সপরিবারে যাব। শীতকালীন পাহাড়ি পোশাক, নানান ঘর সাজানোর সামগ্রী, এসব টুকটাক কেনাকাটি করতে গিয়েই রাত 9টা বেজে গেল। ঠিক হলো রাতের ডিনারটা আমরা বাইরে সেরে রিসর্টে ফিরব। লা ডেন লা রোডের পাশে এটি জনপ্রিয় স্থানীয় রেস্টুরেন্ট দেখলাম। সেখানে কিছু ইন্ডিয়ান ট্যুরিস্ট থেকে খাস বাঙালি পর্যটকেরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নিজ ভাষায় কথাবার্তা বলছে। আমরা সবাই মিলে সেখানেই ঢুকে পড়লাম। মেনু কার্ড দেখে পাহাড়ি ফুডের সঙ্গে সঙ্গে কিছু থাই ফুডের অর্ডার দেওয়া হলো। হঠাৎ সকলে মিলে কথা বলছি এমন সময় ছোট মামা বিদ্যুৎ বেগে কি কারণে ছুটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল সেটা বুঝতে পারলাম না।
10 মিনিট পরে মামা দৌড়ে এসে নিজে থেকে বলল, আরে আমার এক কলেজ বন্ধুকে দেখতে পেয়ে দৌড়ে গেলাম। হ্যাঁ, আর একটু পরে গেলে গাড়ি করে চলেই যেত। এই না না না, খাবার চলে এসছে, শুরু করো শুরু করো। তখনও অনেক রাত, ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। বিছানায় হেলান দিয়ে মোবাইল ঘাঁটছিলাম। রুম হিটারের ভোল্টেজ সেট করতে গিয়ে একবার ছোট মামার দিকে চোখ চলে যেতেই দেখি সে আপন মনে সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি হলো, ঘুম আসছে না? কালো কোট এখানেও এসেছে? তার মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার পিছনে ছুটেছিলে? ধুস, ধরতেই পারলাম না, জ্যাকেটে হাত লেগেও পিছলে চলে গেল। তবে কি জানিস, সবচেয়ে আশ্চর্য লাগছে অন্য একটা বিষয়ে। কি বিষয়? জ্যাকেটটা ধরতে গিয়ে ফসকে গেলেও হাতের মাঝে একটা চুল ফেঁসে গেল। চুলটা ভালো করে দেখলাম, না, এটা কোনো ফলস চুল ছিল না। চুলে রীতিমতো গোড়া ছিল, আর সেই চুল কম করেও 15 ইঞ্চি লম্বা। অর্থাৎ যাকে পুরুষ ভাবছিলাম সে কোনো পুরুষ নয় ভাগ্নে। কাল সকালে আমার গোয়েন্দা বিভাগে একটা ফোন করব, খোঁজখবর করতে বলবো সমস্ত সাংবাদিকদের ব্যাপারে। বর্তমানে কোন সাংবাদিক দার্জিলিংয়ে বেড়াতে এসেছে এটুকু জানলেই 2 এ 2 4 করতে সুবিধা হবে। আচ্ছা মামা, তুমি কি নিশ্চিত যে সে কোর্ট ম্যান বা ওম্যান যেই হোক না কেন, যে সে একজন জার্নালিস্ট? আমি শিওর যে কোনো জার্নালিস্ট নয়, তাই বেশি করে জানার আগ্রহ হচ্ছে রে। কে সে, কি তার পরিচয়, কেন ফলো করছে, অনেক অনেক প্রশ্ন ঘুরছে। খুব ভোর ভোর আমরা সকলেই উঠে পড়লাম। নিচে আমাদের জন্য ভ্রমণ গাইড লবিতে বসে অপেক্ষা করছে। কবে, কোন দিন, কোথায় যাব তা কাল রাতে রিসর্টে ফিরে গাইডের সাথে কথা বলে ঠিক করে নেওয়া হয়েছিল। আজকে আমরা 2টো জায়গায় যাব। প্রথমে হ্যাপি ভ্যালি টি স্টেট এবং তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সেখান থেকে টয় ট্রেন চড়ে গোটা পাহাড়ের চারপাশে চমকপ্রদ দৃশ্য দেখতে সকাল 8টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা সকলে এসে উপস্থিত হলাম। ভাগ্নে, এটাই কিন্তু সব থেকে বড় টি স্টেট, আর এখান থেকে পুরো শহরের ভিউটা দেখতে দারুণ লাগে। আমরা কেউই লোভ সামলাতে পারলাম না। এদিক থেকে ওদিক হাঁটা চলার মাধ্যমে একবার দুবার সবুজ চা পাতার গাছগুলোকে স্পর্শ করে নিচ্ছিলাম। এই তোমরা সবাই চলে এসো, টি স্টেটের চা পাতা দিয়ে তৈরি গরম গরম চা খেতে হবে। বড় মামার ডাক শুনে একটি ঘেরা জায়গায় এসে সবাই একত্রে দাঁড়ালাম। দাঁড়াবার মূল কারণ হলো একটিও চেয়ার ফাঁকা নেই। প্রত্যেকটা টেবিল ঘিরে যতগুলো চেয়ার পাতা রয়েছে সব কটাতেই কেউ না কেউ বসে চায়ের স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছল বহু অপেক্ষিত অমৃত রস। চা খেতে খেতে এক অদ্ভুত কৌতূহলী দৃশ্য আমার চোখের সামনে ধরা দিল। তখনকার মতো বিষয়টাকে অতটাও আমল না দিয়ে সরে এলাম। আরে কি হলো তোর, তোকে কেমন যেন দেখাচ্ছে? না না, কিছু না, ওই একটু ঠান্ডা লাগছিল তাই হুডিটা উঠিয়ে নিলাম। ব্যাপারটা আমিও খেয়াল করেছিলাম ভাগ্নে। লোকটি একটি চেয়ারে বসে চা পান করার সঙ্গে সঙ্গে পেপার পড়ছিলেন। একবার তোর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে কিছু একটা ভাবছিলেন, হয়তো তোর সাথে কাউকে মেলানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে তোর চোখ ওনার চোখে পড়ে যেতেই উনি টেবিল থেকে উঠে বার কয়েক তোর দিকে তাকিয়ে পিছন ফিরে চলে গেলেন। কথা শুনে আমিও তো হতবাক। এতটা নিখুঁতভাবে আমি নিজেও পর্যবেক্ষণ করিনি। তুমি যখন বুঝতে পারলে তখন কেন ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে না? বারে, এ আবার তোর কেমন ধরনের কথা? কারোর দিকে তাকিয়ে থাকাটা কি অন্যায় নাকি ক্রাইম? তুই শুধু শুধু অত চিন্তা করছিস রে। লোকটার মধ্যে, ও সরি, দেখ, তোর মতো আমিও ওকে লোক বলে সম্বোধন করে ফেলেছি। আসলে উনি তো একজন বয়স্ক মানুষ। যাই হোক, চিন্তা করিস না। উনি যার সাথে তোকে মেলাচ্ছেন একবার মনে পড়ে গেলেই খোদ নিজে থেকে তোর কাছে এসে কথা বলবেন।
তার মানে তুমি বলতে চাইছো সে আবার আমাদের পিছু নেবে? ক্ষতি কি রিপন মশাই? ওহ, প্রথমেই কোর্ট ম্যান, তারপর ওল্ড ম্যান, না জানি আগামী দিনে আর কোন ম্যান আসতে চলেছে। তোমার মাথা বরফের মতো ঠান্ডা হোক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। কপাল নেহাতি মন্দ ছিল না। যাওয়ার কথা ছিল সকাল 6টার সময়, কিন্তু দেরি করে ঘুম ভাঙার কারণে আমরা সকলেই সকাল 9টার সময় এসে পৌঁছলাম টাইগার হিলের চূড়ায়। চমৎকার, দারুণ দারুণ। কি হলো ছোট মামা? বুঝলি ঐশী, ওই গেলবার আমার জন্মদিনে এই অ্যান্টিক বাইনোকুলারটা দিয়ে কিন্তু বেশ উপকার করেছিস। কুয়াশা আর মেঘকে সরিয়ে কি সহজে দুটো শৃঙ্গকে দেখা যাচ্ছে, দেখ। আয় আয়। মামার হাত থেকে একরকম ছো মেরে বাইনোকিউলারটা কেড়ে নিলাম। সত্যি মামা এতটুকুও মিথ্যা বলেনি। সাদা বরফের চাদরে ঢাকা রয়েছে এভারেস্টের চূড়া। কাঞ্চনজঙ্ঘার ভিউটা সাংঘাতিক। মামা, ও মামা, ওই যে দেখো, জঙ্গলের ধার দিয়ে সরু গলিটার মধ্যে সেই লোকটাই। আর দেখো না, আমাকে দেখে কেমন একটা গাছের গুড়ির পিছনে লুকিয়ে পড়ল। আচ্ছা, আমাদের কোনো ক্ষতি করার মতলব নেই তো? যদি পকেট থেকে পিস্তল বের করে গুলি ছড়ে? আচ্ছা, তুই ওই বয়স্ক লোকটিকে ভালো করে দেখেছিলিস? সাদা ধুতি, ভেতরে বোধহয় গরম পশমের ফুল প্যান্ট রয়েছে। পায়ের জুতো জোড়া কিন্তু বেশ দামি বলেই মনে হচ্ছিল। গায়ে জড়ানো শালের ভেতরে কি পড়ে আছে সেটা অবশ্য বুঝতে পারিনি। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো ব্যাপার হলো, ডান হাতে তার রয়েছে একটা লাঠি, যা সাধারণত পাহাড়ি রাস্তায় ওঠানামা করতে সাহায্য করে। আর দ্বিতীয় হলো, ওনার বাঁ হাতটা কিন্তু থেকে থেকেই কাঁপে। খুব সম্ভবত হার্টের পেশেন্ট উনি। মামা, তুমি এইটুকু সময়ে এত কিছু দেখে ফেললে? আসলে এখানে আসার সময় উনি একবার আমার শরীর ঘেঁষে একেবারে পাশ কাটিয়ে চলে গেলেন, তো তাই তখন থেকেই আর চোখে সব লক্ষ্য রেখেছিলাম। সময় এসেছে রে ওনার সঙ্গে আমাদের পরিচিত হবার। মামা, এভাবে যাওয়াটা কি ঠিক হবে? ভাগ্নে, তোর ভুলটাও ভাঙানোর খুব প্রয়োজন। মামার পিছু পিছু ঢালু খানাখন্দ রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাওয়ার সময় বুকের ভেতরটা ভয়ে ঢিপ ঢিপ করছিল। আপনি যদি দয়া করে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতেন তাহলে খুব খুশি হতাম। ভদ্রলোক মামার কথা শুনে প্রথমে তার মুখ এবং কিছুক্ষণ পরে গোটা শরীরটা আড়াল থেকে নিয়ে বেরিয়ে এলেন। লজ্জাজনক ভঙ্গিতে মাথা নত করে এগিয়ে আসতে থাকলেন। হাতের শক্তপোক্ত লাঠিটা খটখট শব্দ তুলে কিছুটা দূরত্ব বজায় রেখে থেমে গেল। আমি কিন্তু খুব লজ্জিত বোধ করছি। তবে লুকোচুরি খেলাটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারিনি। ভেবেছিলাম আপনাদের সঙ্গে আরও কিছুদিন এইভাবেই খেলব। বলে কি এই ব্যক্তি? বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটাও কি এক্সপায়ার করে গেছে নাকি? ইচ্ছে হচ্ছে এক্ষুনি লাঠিটা নিয়ে দূরের খাদে ছুঁড়ে ফেলে দিই। কথাগুলো বলে নিয়ে ক্ষণিকের জন্য চুপ করে গেলেন। তবে নীরবতা ভেঙে এমন কিছু বললেন যা শুনে আমাদের মামা ভাগ্নে দুজনেরই পিলে চমকে উঠেছিল। তা বাবা রিপন, এই বুড়ো লোকটি কেমন ফাপড়ে ফেলে দিয়েছিল? আরে এইটুকু শুনেই আশ্চর্য হলে হবে? আরও তো শুনতে হবে। ইনি কলকাতার স্বনামধন্য গোয়েন্দা শ্রীমান অংশু আচার্য, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে ওনারই অ্যাসিস্ট্যান্ট কাম ভাগ্নে রিপন। কি আমি ঠিক বললাম তো? মাফ করবেন, আপনাকে ঠিক। আরে দূর, ওসব মাপ টাপ চাইতে হবে না। আমি জানি তুমি কি জানতে চাইছো। জানতে চাইছো কি করে তোমাদের নাম ধাম জানলাম, কি তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, সব বলবো। আগে তোমার ফ্যামিলি মেম্বারদের বলে এসো যে তোমরা এই ঢালুর দিকে আছো। আমি চুপ করে থাকতে না পেরে ওনাকে প্রশ্নটা করেই ফেললাম।
আচ্ছা, ফ্যামিলি ওপরে রয়েছে কথা কি করে বুঝলেন আপনি? আপনি কি তাদের চেনেন? বাহ, কালকেই তো আমি তোমাদের একসাথে টি এস্টেটে দেখলাম রিপন। আচ্ছা রিপন, তুমি বাবা আমাকে নতুন দাদু বলেই ডেকো, কেমন? হ্যাঁ, আচ্ছা এই তো গোটা আচার্য পরিবার একসাথে উপস্থিত হয়েছে। বয়স্ক ব্যক্তি, না মানে নতুন দাদু একের পর এক যেভাবে চমক দিয়ে চলেছেন, তাতে প্রত্যেকেই হাঁ হয়ে শুধু কথাগুলো গিলে চলেছে। আমি না সত্যি বুঝতে পারছি না এত কিছু কি করে জানলেন। আমার ওয়াইফ থেকে দাদার মেয়ে, এমনকি ঐশীর কথা, এত কিছু কি করে জানলেন? সত্যি বলতে মেসমশাই, বা এখন তো আমার মনে হচ্ছে আপনি কোনো জাদুকর। অবশ্যই অবশ্যই আমি জাদুকর। তবে এই জাদুকর ভেলকি না জানলেও পপুলার ব্যক্তিদের পরিচয় কিন্তু খুব ভালোভাবে জানে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই শোনো, সামনেই আমার বাড়ি। আজকে আর কোথাও না গিয়ে একবার চলো আমার বাড়ি। না, একদম না, কোনো না শুনবো না বৌমা। নতুন দাদু কথাটা বড় মামির দিকে চেয়ে বলল। অগত্যা সবাই একসঙ্গে জঙ্গলের সরু রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চললাম। হঠাৎ দলের একজন প্রথম প্রবীণ ব্যক্তিটি ঘুরে দাঁড়িয়ে বললেন, আচ্ছা অংশু, তুমি কি করে বুঝলে যে আমি বাঙালি? আপনার পোশাক, মুখের হাবভাব, আর সব থেকে বড় কথা গলার মধ্যে জল করছে সোনা দিয়ে তৈরি লোকনাথ বাবার ওই ছোট্ট লকেটটা। এতেই প্রমাণ হয় যে আমাদের মেসোমশাই খাঁটি পাহাড়ি বাঙালি। বাহ বাহ, বেশ বললে তো, খাঁটি পাহাড়ি বাঙালি। জঙ্গলের পথ ধরে খুব কম সময় একটি পিচ রাস্তার উপরে এসে দাঁড়ালেন। সেখান থেকে প্রথমে ডান এবং তারপরে বাম দিক হয়ে সোজাসুজি যেখানে গিয়ে রাস্তার শেষ, সেখানেই বিশাল রাজকীয় একটি ভবন অনেক দূর থেকে উঁকি মারছে। ছোট মামা এগিয়ে এসে নতুন দাদুকে বলল, মেসোমশাই, একটা ছোট্ট আবেদন ছিল আপনার কাছে। আসলে আমি চাই না যে আমার বা আমার ফ্যামিলির আসল পরিচয় কেউ জানুক। বুঝতেই পারছেন তো, বা কেউ জানে না যে আমি আমার পরিবারের সঙ্গে এই পাহাড়ে বেড়াতে এসেছি। একবার যদি 5 কান হয়, তাহলে মিডিয়ারা যেভাবে ছেঁকে ধরে প্রশ্ন করবে না, তা সত্যি অসহ্য ব্যাপার হবে মেসোমশাই। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তোমরা আমার কলকাতার বন্ধু মৃত্যুঞ্জয়ের ছেলে আর ছেলের বউ হয়ে সবার কাছে পরিচিত হবে। অশেষ ধন্যবাদ আপনাকে। কোথায় রে পঞ্চু? আরে দেখ দেখ, কাদের ধরে এনেছি, বুঝলে অংশু? এই পঞ্চু হলো এই বাড়ির কাজের লোক, রান্না বান্না সব ওই করে। তবে ওর ভালো নাম হচ্ছে পঞ্চানন ঠাকুর। আগে বাবু ডাকছিলেন? হ্যাঁ রে, ডাকছিলাম তো। এই এই তোর মনে আছে আমার ছেলেবেলাকার বন্ধুকে নিয়ে কিছুদিন আগে তোর সাথে গল্প করছিলাম? হ্যাঁ বাবু, দিব্যি মনে আছে। ওই তো মৃত্যুঞ্জয় বারুই। হ্যাঁ, কে? তাই তো বাবু, ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছিস। এরা হলো আমার সেই বন্ধুর গোটা পরিবার। আজ হাঁটতে বেরিয়ে হঠাৎ ওদের সঙ্গে দেখা। কিছুদিন আগেই ফটো দেখেছিলাম, তাই তো 1 মিনিটের মধ্যেই চিনে ফেলি। আরে দেখেছিস দেখেছিস, তোকে বোঝাতে গিয়ে ওদেরকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আরে তোমরা বসো বসো, বাবা রুনু তুমিও বসো। রুনু? রুনুটা আবার কে? আরে গবেট, এটাই তোর নাম। দেখা যাক বাকিদের নামকরণ কখন হয়। এবার ছোট মামা নতুন দাদুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আর কাউকে তো দেখছি না। সবাই বুঝি কাজে কর্মে বেরিয়েছেন? ছোট মামার এই কথাটা শোনা মাত্রই নতুন দাদু কেমন যেন বিমূঢ় হয়ে পড়ল। মনে হলো উনি এই প্রশ্নের উত্তর ঠিক দিতে চাইছেন না। দুঃখিত মেসমশাই, মানে আমি না কোনো কিছু না ভেবেই প্রশ্নটা করে ফেলেছিলাম। আমি দুঃখিত। আমার নাম ভবেশচন্দ্র তালুকদার। বাবার মুখে শোনা সেই ইংরেজ আমল থেকেই এই পাহাড়েই আমাদের বসবাস। পড়াশোনা করতে অবশ্যই এই বাবার মতন আমিও কলকাতায় গিয়েছিলাম। কলেজের গণ্ডি টপকে
আবারও জন্মস্থানেই ফিরে আসি। দক্ষিণে গিয়ে সেখানকার দূষিত হাওয়া গরমের দাবদাহ সহ্য করে কোনো রকমে পড়েছিলাম ওই থার্ড ইয়ারটা কমপ্লিট করার জন্য। সেই পাঠ চুকে যেতেই একবার এসে পড়াতে আর ফিরেও তাকাইনি। তোমরা কিন্তু কিছু মনে করো না বাবা, আমি সত্যিটাই বললাম। আপনি খাঁটি কথাই তো বলেছেন মেসমশাই। বেশি দিন নয়, আগামী 10 বছরের মধ্যে সবুজহীন মরুভূমিতে পরিণত হবে গোটা দক্ষিণবঙ্গ। গাছ লাগানোর চেয়ে যাদের গাছ কেটে ফেলার নেশায় ধরেছে তাদের উদ্ভিদের মর্ম বুঝিয়ে কোনো লাভ হবে না মেসমশাই। যখন বিপাকে পড়বে একমাত্র তখনই মাথার ভেতরে ওই ফ্ল্যাট বানানোর পোকাগুলো মরবে। আমরা 2 ভাই বোন। বোনের বিয়ে দুর্গাপুরে হয়। বর্তমানে সেই বোন আর জামাইবাবু কেউই বেঁচে নেই। ওই মাঝ সমুদ্রে বোট উল্টে দুজনেই সমুদ্রে গর্ভে তলিয়ে গেল। রেখে গেল ওদের 2 সন্তানকে। জামাইবাবুর মা সে সময় অনেক বৃদ্ধ, তাই আমি ওদেরকে আমার কাছে নিয়ে চলে এলাম। ও, আপনি তাহলে বিয়ে করেননি? না না, বিয়ে ঠিক আমি করিনি, আর সত্যি বলতে করিনি বলেই আজ নিজের মতন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। অবশ্য সবার ক্ষেত্রে ব্যাপারটা এক নয়। তাহলে এত বড় বাড়িতে কে থাকেন? ওই আমি, আমার বড় ভাগ্নে আর ওই পঞ্চু। বলেন কি মেসমশাই, এত বড় বাড়িতে মাত্র 3 জন? না হে, তুমি যেমনটা মনে করছো তেমনটা নয়। আরও অনেকে আছে যারা আমার নিজের রক্তের সম্পর্কের কেউ না হলেও দিন শেষে তারাই আমার প্রকৃত আপন। এখন তো তোমরা কিছুদিন আছো, সময় মতো সবার সাথে ভালো করে আলাপ করিয়ে দেব। আচ্ছা, মানে আপনি বললেন এই বাড়িতে আপনার নিজের বলতে বড় ভাগ্নে, সেই কেবল থাকে, তাহলে ছোট ভাগ্নেটি কোথায়? অংশু মামার এই প্রশ্নটা অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছিল, কিন্তু সাহস করে ঠিক জিজ্ঞাসা করে উঠতে পারিনি। একেই বলে আসল গোয়েন্দা। সামনের মানুষটি ঠিক কোন কথা অসম্পূর্ণ রেখে অন্য কথায় চলে গেল তা বুঝতে পেরে তৎক্ষণাৎ খপ করে ধরে নেওয়া। অংশু, আমি কিন্তু খুঁজে পেয়েছি এমন একটা মানুষকে যার সাথে আমার মনের ভেতর লুকিয়ে রাখা ভূত, ভবিষ্যৎ, বর্তমানকে নিয়ে আলোচনা করা যায়। আর সেই মানুষ তুমি অংশু। আমার অনেক কিছু বলার আছে তোমায়। হ্যাঁ নিশ্চয়ই, বেশ, আমি সব শুনবো মেসমশাই, আমি নিশ্চয়ই শুনবো। তবে তার আগে আমাদের পরিচয় কি করে জানলেন আপনি সেটা একটু বলুন তো। বাবু, এখানে এগুলো রেখে দিই। তুই এগুলো এখানে রেখে দিয়ে একটু ওই বাগানের গাছগুলোতে জল দিয়ে আয় তো। সকালের ব্রেকফাস্ট লিস্টে এলাহি আয়োজন করেছিল পঞ্চু ঠাকুর। এতটুকু সময় এত আয়োজন কিভাবে করল তা সত্যি কল্পনার বাইরে। নতুন দাদু আমাদের কারোর কথা শুনল না। শেষে প্রত্যেকেই একটা একটা করে প্লেট উঠিয়ে নিল। কি যেন জিজ্ঞেস করছিলে? ও, মনে পড়েছে। একটু দাঁড়া, আমি একটা পেপার নিয়ে আসি। খানিক বাদে 1 বছর আগের নভেম্বরের 3 তারিখের পেপারটি নিয়ে অংশু মামার হাতে দিলেন। পেপারের মাঝের 2টি পাতায় চোখ পড়তেই ছোট মামা হেসে উঠল। আমাদের সবাইকে পেপারটা দেখালো। মেসমশাই, আপনি একজন জিনিয়াস, সত্যি। আমি নই জিনিয়াস। আসল জিনিয়াস তো তোমার ভাগ্নে। দৈনিক পত্রিকার ইন্টারভিউতে সব বলেছে। তুমি যেবার ওই পাটনা থেকে কেস সলভ করে ফিরে এলে, সেদিন তো প্রত্যেকটা নিউজ চ্যানেলে শুধু তুমি আর তোমার ফ্যামিলিকে নিয়ে হই ব্যাপার। পরে রিপনের ইন্টারভিউর মাধ্যমে জানতে পারি যে শুধু বিক্রম সিনহার পর্দাফাশ করে ফিরে আসোনি, এসেছো একটা মিষ্টি মেয়ের মন জয় করে। ছোট মামির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। বুঝতে পারিনি হঠাৎ তার প্রসঙ্গ এভাবে চলে আসবে।
নতুন দাদু কথাটি বলা মাত্রই মন খুলে হাসছিলেন। দেখে মনে হলো তার ভেতরটা আজ বড় খুশিতে ভরে উঠেছে। সত্যি এমন মানুষকেই কিনা আমি যাতা ভেবেছিলাম। দাদু, আজ তুমি জগিং করতে বেরিয়েছিলে? দরজা থেকে হঠাৎই একটি কণ্ঠস্বর শুনতে পেয়ে আমরা সকলেই সেদিকে তাকালাম। দেখলাম একটি মেয়ে জগিং করার পোশাকে ঘরের ভেতর ঢুকে এলো। সেই মেয়েটিকে দেখে নতুন দাদু বলে উঠলেন, আয় আয় বাবা আয়, বস এখানে বস। না দাদু, বসলে হবে না, ফ্যাক্টরি যেতে হবে। আচ্ছা, এনারা কারা? এরা সবাই আমার এক কলকাতার বন্ধুর গোটা পরিবার। এসেছে কটা দিনের জন্য দার্জিলিং বেড়াতে। আমার সাথে টাইগার হিলে দেখা হয়, ব্যাস চলে এলাম নিয়ে আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, এবার পরিচয়টা করিয়ে দিই। সুকন্যা এই হচ্ছে অংশুমান, আর ওর পাশে অংশুমানের দাদা। বাকি দুজন দুই ভাইয়ের স্ত্রী, আর এরা হলো দুই ভাই বোন মামা মামিদের সাথে বেড়াতে এসেছে। পরে না হয় ভালোভাবে পরিচিত হব, এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তুই তাহলে বেরিয়ে পড়। উনি বেরিয়ে যাওয়া মাত্রই নতুন দাদু একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। অংশু, চটজলদি নাম পরিবর্তন করে সবার পরিচয় করিয়ে দিতে গিয়ে বেশ মুশকিলে পড়েছিলাম। আরে আপনি না ভাববেন না এত কিছু। এই আমার ফ্যামিলির এসব অভ্যেস অনেক আগে থেকে হয়ে গেছে। বলছিলাম যে ওই সুকন্যা নামের মেয়েটি কে হয় আপনার? আমাদের বংশানুক্রমিক একটা পারিবারিক ব্যবসা আছে। বাড়ি থেকে ওই 2 কিলোমিটার দূরে চা পাতা তৈরির একটা ফ্যাক্টরি রয়েছে। বর্তমানে এই ফ্যাক্টরির মালিক আমি। শুধু উৎপাদন নয়, রপ্তানিও করা হয়। এছাড়া আরও অনেক কিছুরই ব্যবসা ছিল, তবে দেখভালের অভাবে সব কটাকেই বন্ধ করে দিই। আচ্ছা, এইবার আসি সুকন্যার ব্যাপারে। সুকন্যা গত 2 বছর যাবৎ আমার এই ফ্যাক্টরির স্থায়ী ম্যানেজার। ওর পুরো নাম সুকন্যা রায়। রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে তার বাড়ি। মেয়েটা খুব ভালো, একার হাতে সব কিছু দেখাশোনা করে। আমাকে প্রতিদিন হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে নিজের থাকার জায়গায় ফিরে যায়। কোথায় থাকে? ফ্যাক্টরির পাশেই একটা কটেজ আছে, ওই কটেজেই নিজের মতন করে থাকে। আচ্ছা মেসমশাই, আজ আমরা উঠি। সে কি, এখনই উঠবে? হ্যাঁ, আসলে আমাদের ওই পুতুল তো ভারী খাবার এখনই অত খেতে পারে না, তাই রিসর্টে ফিরে গিয়ে আবার বৌদিকে ওর জন্য খাবার বানাতে হবে। ইস, দেখেছো বৌমা, আমি আমার নাতনির সাথে একটাও কথা বলিনি। কি নাম তোমার? আমাদের ছোট্ট পুতুল কিছুক্ষণ নতুন দাদুকে দেখে নিয়ে এক কাল হেসে বলল, পুতুল। ও ওর নামটা পুরোটা বলতে না পারলেও আধো আধো কণ্ঠে বুক ফুলিয়ে উচ্চারণ করে। অংশু, কাল একবার আসবে? নতুন দাদুর এই আসবে কথাটির মাঝে না জানি কত কিছু লুকিয়েছিল। উনি ভেতরে ভেতরে কিছু একটা নিয়ে চিন্তিত রয়েছেন, তা ওনার মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আসি মেসমশাই। রাতে একটা অস্পষ্ট শব্দে হঠাৎই ঘুম ভেঙে গেল। নরম মখমলের ব্ল্যাঙ্কেটটা গলা থেকে সরিয়ে নিয়ে দেখি দরজা খুলে মামা বেরিয়ে যাচ্ছে। মোবাইলে চোখ মেলে দেখি রাত গভীর, প্রায় 2টোর সময় পাহাড়ি কনকনে ঠান্ডায় ঠিক কী কারণে মামা রুম থেকে বেরিয়ে গেল তা একেবারেই বুঝতে পারলাম না। গায়ে হাইনেক গেঞ্জি গলিয়ে চাদর গায়ে নিয়ে বেরিয়ে পড়লাম মামার খোঁজে। কিছু দূর চলার পর পায়ের আঙুলগুলো জমে কাঠ হয়ে এলো। এদিক সেদিক কোথাও খুঁজে না পেয়ে শেষে রিসর্টের বাইরে বেরিয়ে দেখি দূরে সিকিউরিটি গার্ডগুলো যেখানে কাঠের আগুন জ্বালিয়ে হাত সেঁকছে, সেখানে মামা একটি চেয়ারে বসে সিগারেট ধরিয়ে সুখ টান দিচ্ছে। মাঝে মাঝে মানুষটার কাণ্ড কারখানা দেখে নিজেই অবাক হয়ে যায়। তুমি এত রাতে এখানে কি করছো বলো তো? ইস, এত সাবধানে উঠে এসেও শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম রে। ওসব ছাড়ো, আমার কথার যথাযথ উত্তর কিন্তু এখনো আমি পাইনি।
তাছাড়া মাথায় হিম পড়ছে। চলো রুমে চলো। বেশ, চল তাহলে। এবার আমার উত্তরটা দাও তো। বুঝলি রিপন, মনের ভেতরটা না কেমন একটা অজানা বিষয় নিয়ে চিন্তা করে বড্ড বেশি খচখচ করছে। ভবেশবাবুর বাড়িঘর থেকে ওনার লাইফস্টাইল সব কিছুর মধ্যেই সেকেলে উচ্চবংশীয় ব্যাপারটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। সেটা কি স্বাভাবিক নয়? অবশ্যই স্বাভাবিক, তবে যেটা স্বাভাবিক নয় সেটা হলো ওনার কোনো অহংকার নেই। একটু চিন্তা করে দেখ, একজন কোটিপতি, একজন লাখপতি, দুজনেরই একটা স্ট্যাটাস থাকে, তবে এই স্ট্যাটাসের মাঝে দুই স্তরের মানুষের রোয়াব কিন্তু হয় সম্পূর্ণ ভিন্ন। আর আমাদের ভবেশবাবুর স্ট্যাটাস আছে, অর্থ আছে, আছে পারিবারিক ব্যবসা, ধন দৌলত, এত কিছু থেকেও যার মনটা এমন মাটির মতো হয়, তার বাকি জীবনের আগামী দিনগুলোতে কোনো বিপদ ওত পেতে থাকবে না, এটা কিন্তু আমি মোটেও মেনে নিতে পারছি না রে। কিন্তু তুমি কি করে বুঝলে যে ওনার আগামী দিনে কোনো বিপদ লুকিয়ে আছে? তাছাড়া সবে মাত্র ঘন্টা 2 কথাবার্তা হয়েছে, তেমনভাবে তো তুমি ওনাকে চেনোও না। এর মধ্যে এত কিছু যুক্তি দাঁড় করিয়ে বিশ্লেষণ করাটা কি সত্যি ঠিক হচ্ছে? তোর কথাটাও মন্দ নয়, আমি হয়তো একটু বেশি ভাবছি। যাকে কাল সকালে ওই 9টার সময় কিন্তু আমরা মেসোমশাইয়ের বাড়িতে যাচ্ছি। কিন্তু কাল তো গাইড আমাদের অন্য কোথাও নিয়ে যাবে, তাই সকাল 8টার সময় আসবে। এই ঠিক বলেছিস তো। এই তাহলে একটা কাজ কর, বরং তুই মামা মামিদের সঙ্গে ঘুরতে চলে যা, কিন্তু আমাকে ওই বাড়িতে যেতেই হবে, জানিস মানুষটা আমার অপেক্ষাতে বসে থাকবে। বল। ধুর, তুমি কি পাগল হলে? আমি না তোমার অ্যাসিস্ট্যান্ট? আসার সময় নতুন দাদুকেই তো বললে যে আমিও আসব। এবার যদি না যাই খারাপ দেখাবে না? না রে, এবার না সত্যি মনে হচ্ছে তুই বড় হয়েছিস। চল ঘুমোনো যাক, সকাল হলে আবার তো যেতে হবে, চল। ছোট মামা সকালে উঠে সবাইকে বুঝিয়ে বলাতে কেউ আর আমাদের আটকায়নি। ঐশী চেয়েছিল আমাদের সাথে যেতে, তবে ছোট মামা ওকে মানা করল। এই মুহূর্তে আমি আর অংশু মামা নতুন দাদুর পাঠানো গাড়ি করে রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। অল্প সময়ের ব্যবধানে অট্টালিকার দরজার সামনে গাড়ি এসে দাঁড়িয়ে পড়ল। অংশুমানের রুনু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না মেসোমশাই, কোনো অসুবিধা হয়নি। তোমাদের কাল বলেছিলাম না আমার সেই বড় ভাগ্নেটির কথা? এই সেই ভাগ্নে। নমস্কার, আমার নাম রণজয় চ্যাটার্জি। কাল রাতে আপনাদের কথা মামার মুখ থেকে শুনেছি। ছিমছাম লাজুক স্বভাবের 100 পুরুষ নতুন দাদুর পিছন থেকে এমনভাবে উদয় হল যেন কোনো সিনেমার অভিনেতা। কথা বলার আদব কায়দায় বোঝা যাচ্ছে যে ঠিক কোন সুশিক্ষায় বড় হয়ে উঠেছে। আরে আপনারা বাইরে কেন, ভেতরে আসুন। কতদিন পর এই বাড়িতে কোনো গেস্টের পায়ের ধুলো পড়ল। রঞ্জয়বাবু, আমাদের পায়ের ধুলো কালকেই পড়েছে, তাই শুধু শুধু এত ব্যস্ত হবেন না। বেশ বেশ, এবারে ভেতরে চলুন। আমরা ঘরে ঢুকে বসার সঙ্গে সঙ্গে পঞ্চু ঠাকুর 2 গ্লাস জল সহযোগে কিছু খাবার নিয়ে এসে উপস্থিত হল। বুঝলে অংশুমান, কাল তোমাদের পাহাড়ি খাবার খাইয়ে ঠিক মন মানছিল না, তাই তো পঞ্চুকে বলেছিলাম আজকে গরম গরম লুচি আর মাংসের ঘুগনি করতে। বাঙালি বাংলা খাবার যতটা তৃপ্তি করে খায়, ততটা কি আর অন্য খাবার খেয়ে মনের সন্তুষ্টি ঘটে? আরে একেবারে খাঁটি কথা বলেছেন মশাই। ওই যেদিন থেকে এসেছি সব ওই নাম না জানা শাকপাতা স্যুপ আর মোমো এই খেয়ে খেয়ে না জিভের স্বাদ একদম উফ। তবে আজ মনে হচ্ছে আবার সেই স্বাদ ফিরে আসবে। একটি দরকারি ফোন পেয়ে রণজয় বাবু আমাদের থেকে বিদায় চেয়ে গাড়ি করে কোথায় একটা বেরিয়ে গেলেন। তবে যাওয়ার আগে বলে গেলেন আমরা যেন আরও কিছু সময় এখানেই থাকি, ফিরে এসে কলকাতা সম্পর্কে অনেক কথা হবে। ছোট ভাগ্নেটি এখন ঠিক কোথায়? তাকে তো ঠিক দেখলাম না। কালকে আপনি বলেছিলেন অনেক কথা বলার আছে, এবার কিন্তু আপনি নিশ্চিন্তে আমাকে সব খুলে বলতে পারেন। ওকে নিয়ে কথা বলতে আজকাল আর
ভালো লাগে না। কি ছিল আর কি হয়ে গেল। কি নাম তার? ছোট ভাগ্নের নাম ধ্রুব চ্যাটার্জি। পড়াশোনা করে নিজে থেকেই দায়িত্ব নিয়েছিল এই পারিবারিক ব্যবসার। টাকার হিসেব নিকেশ থেকে কর্মচারীদের বেতন যাবতীয় দেখাশোনা ও নিজেই করে থাকত। বড়টা ছোট থেকেই ওই পেন্টিংয়ের ওপর ঝোঁক ছিল। সময়ের সাথে সাথে বেড়ে উঠলে পেন্টিংই হয়ে উঠল ওর জীবনে সর্বপ্রথম ভালোবাসা। আমার ব্যবসাপত্রে ওর কোনোদিনই ঝোঁক ছিল না, আর আজও নেই। বেশ দিব্যি চলছিল জানো। তবে আজ থেকে মোটামুটি 2 থেকে 2.5 বছর আগে ধ্রুবর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন আসতে আরম্ভ করে। খিটখিটে, বদমেজাজি, কারোর সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলতো না। আমি প্রথম দিকে অতটা 7-5 ভাবিনি। তবে যেদিন দেখলাম নেশায় একেবারে টলমল পায়ে বাড়ি ফিরছে, সেই দিন আমার কাছে সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। এই ছেলে নিশ্চয়ই কোনো অসৎ সঙ্গে পড়েছে। নয়তো যে ছেলে 1 কাপ চা খেত না, সেই কিনা মদ, সিগারেট আর কি সব ওই সাদা পাউডার নিয়ে নেশা করে রোজ বাড়ি ফিরছে। সাদা পাউডার মানে ড্রাগস? হ্যাঁ, ওই সবই। তারপর কি হলো? ওর দাদা বোঝালো, আমি বোঝালাম, কিন্তু কে কার কথা শোনে। একদিন খবর পেলাম কোনো এক কর্মচারী অন্যায্যভাবে মাসিক টাকা কেটে নিয়েছে, আর সেই টাকায় কতগুলো ছেলের সাথে মদ খাচ্ছে। এরপর সেই রাতে ও বাড়ি ফিরে আসলে অনেকগুলো কথা শোনালাম। ভাবলাম চুপ করে দাঁড়িয়ে যখন শুনছে, তখন নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। আমার এই ধারণা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে হাতের সামনে থাকা ফ্লাওয়ার ভাসটা ছড়ে মারল আমার দিকে। নেহাত আমার পাশে রণজয় দাঁড়িয়েছিল। সময় মতো ওর 2 হাত দিয়ে আমায় আড়াল করে দিয়েছিল। সেদিন যদি রণজয় এমনটা না করতো, তাহলে হয়তো আজ আমি আর বেঁচেই থাকতাম না। রণজয়ের তখন বাঁ হাত দিয়ে রক্ত ঝরছে। সে ওই অবস্থায় ধ্রুবকে টানতে টানতে ঘর থেকে বের করে দিল। আমার যে তখন কিছুই করার ছিল না অংশু। দিন দিন ধ্রুব এতটা হিংস্র হয়ে উঠছে, তা আমরা কেউ বুঝতে পারিনি। এমন একজন ঘরে থাকলে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, এরপর কি আর কোনো দিন সে এই বাড়িতে ফিরে আসেনি? হ্যাঁ, অবশ্যই আসে, রোজই আসে। রাতের দিকে আসে আর টাকা নিয়ে যায় আমার থেকে। অনেকবার বলেছি, ধ্রুব, এসব ছেড়ে ভালো হয়ে যা, ফিরে আয় তোর এই মামার কাছে। শোনেনি অংশু, ও আমার কথা শোনেনি। মেসমশাই কাঁদবেন না, দেখুন সব ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদবেন না মেসমশাই। নতুন দাদুর কান্নার শব্দ শুনে পঞ্চু ঠাকুর বাইরে থেকে ছুটে এলো। বাবু, বাবু, এই নিন জল খান। আপনাকে বলেছি না, ছোট দাদা বাবুর কথা মনে করে আর কাঁদবেন না। এইবার দেবিকা দিদি আসলে তাকে সব খুলে বলবো আমি। নামটি শোনা মাত্রই আমার আর মামার মনের মধ্যে আবার নতুন করে একটি কৌতূহলের জন্ম নিল। পঞ্চু ঠাকুর যার নাম বলছে, আসলে তিনি কে? হ্যাঁ, ঠিক আছে, তুই তোর কাজ কর গিয়ে। ঠাকুর চলে গেলে নতুন দাদু আবারও বলতে শুরু করলেন, ধ্রুবকে আর আমার ব্যবসার জায়গায় পাঠাতাম না। শেষে দেখাশোনার জন্য একটা বিজ্ঞাপন দেয়া হলো খবরের কাগজে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই সুকন্যা নামে মেয়েটি তাহলে আপনার ফ্যাক্টরির দেখাশোনা করতে করতে স্থায়ী ম্যানেজার হয়ে উঠলেন, তাই তো? হ্যাঁ। মেসমশাই, আপনার কাছে না অত্যন্ত সাধারণ 2টো প্রশ্ন করব। যদি অভয় দেন তাহলে করতে পারি। করো, কি জিজ্ঞেস করবে করো। আপনার ছোট ভাগ্নেটি যে এখনো তেমনই আছে সেটা না হয় বুঝলাম, তবে বড় ভাগ্নে পেন্টিং করে, এটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন। সেটা না হয় বড় ভাগ্নেই বলুক অংশুমান বাবু। কখন যে নিঃশব্দে রণজয় বাবু এসে পড়েছেন তা আমরা কেউই ঘুণাক্ষরে টেরও পাইনি।
তবে আর একটু আগে আসলে আসল নামটাই জেনে যেত। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, নিচের ব্যাপারে নিজেই তো ভালো বলা যায়। একদম ঠিক। দেখুন, আমি একজন আর্ট শিল্পী, ছবি নিয়ে থাকতে বড় ভালো লাগে। এই তো যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করে ওনাদের ছেলে মেয়েদের আঁকা শেখাই। আঁকা শিখতে ওদের বড় আগ্রহ। এছাড়া মাসে একবার করে শিলিগুড়ি যাই, কারণ সেখানে আর্ট এক্সিবিশন হয়। যদি কোনো ছবি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তখন সেগুলো নিয়ে যাই। এখনো অবধি আপনার কতগুলো ছবি বিক্রি হয়েছে? অংশমান বাবু, একজন শিল্পী তার কলাকে কখনো বিক্রি করে না। যাদের ভালো লাগে তারা নিয়ে যায় উপহার দিয়ে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, আমারই বলতে ভুল ছিল। তবে যাই বলুন, যেটাই উপহার তারই তো একটা মূল্য আছে, আর যার মূল্য আছে তারই একটা অর্থ আছে, আর অর্থ মানেই তো ক্রয় বিক্রয়, তাই না? মামা হাসি মুখে একেবারে সঠিক জবাব দিয়েছে। এমন জবাব পাবে তা হয়তো আশা করেননি মিস্টার রণজয়। আপনার সাথে দেখছি কথাই পেরে উঠবো না। আচ্ছা, কলকাতায় আপনি ঠিক কি করেন বলুন তো? আমি একজন বাংলা ভাষার শিক্ষক। দেখেছো মামা, আমি কার সাথে তক্কে মেতেছি? একজন বাংলা ভাষার শিক্ষকের সাথে ছাপোষা শিল্পী কি পেরে ওঠে? হ্যাঁ, আপনার আর্ট গ্যালারি দেখার কিন্তু ভীষণ ইচ্ছে হচ্ছে রঞ্জয়বাবু। চলুন না ওপরের ঘরে, আমি তো এখন ঘরেই আছি। হ্যাঁ নিশ্চয়ই, তবে আজ নয়, কালকে দেখব। বেশ, তাই হবে। মেসোমশাই, রঞ্জয়বাবু, আজকে তাহলে উঠি, কাল একবার ঘুরতে ঘুরতে না হয় চলেই আসবো। আরে দাঁড়াও দাঁড়াও, ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদের নামিয়ে আসবে। আরে একদম না মেসোমশাই, পাহাড়ে এসেছি আর কয়েকটা দিন মাত্র থাকবো, একটু না হয় ঘুরে ফিরে রাস্তাঘাটগুলো দেখতে দেখতে চলে যাই। মামা আর আমি সেদিনকার মতন নতুন দাদুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় চলতে চলতে হঠাৎ কিছু একটা মনে পড়ে যেতেই মামাকে বললাম, মামা, তুমি তো নতুন দাদুকে দুটো প্রশ্ন করবে বলেছিলে, সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা না করেই বেরিয়ে এলে যে? যা দেখেছিস কাণ্ড, এই রঞ্জয়টা এসে না সব কিছু গুলিয়ে দিল। যাক, কাল তো যাব, তখন না হয় জিজ্ঞেস করবো। আচ্ছা, কি প্রশ্ন আমায় বলো তো? হু ইজ শি? ঠিক বুঝলাম না, কার কথা বলছো তুমি? এই দেবিকা নামের মেয়েটি ঠিক কোন দেবী, আর তার সাথে এই পরিবারেরই বা কি সম্পর্ক? ব্যাপারটা আমায় ভাবাচ্ছে রে রিপন। কই, এখনো তো ওর সঙ্গে আমার পরিচয় হলো না। আর সব থেকে বড় কথা, ভবেশবাবু নিজেও কিন্তু আমাদের দেবিকার কথা বলেননি। তাহলে এই দেবিকা আসলে কে? কি অত ভাবছো বলো তো? কিছু না, তুমি বলো কেমন ঘুরলে? তেমন আর ঘোরাফেরার কোথায় হলো, তুমি নেই, রিপন নেই, ওই একটু রোপোতে চাপলাম, আর সেখান থেকে ফেরার পথে কিছু শপিং, আর তারপর গেলাম মিউজিয়াম, ব্যাস এইটুকুই। আরে এগুলো কি ঘোরাফেরার আওতায় পড়ে না? তা জানি না, তবে কাল কিন্তু তোমাকে যেতেই হবে। আসতে পারি? হ্যাঁ, আয় আয়। কি হলো বল। ছোট মামা, একটু আগে আমাদের রুমে রিসেপশন থেকে ফোন এসেছিল। বলল নিচে একজন বয়স্ক ভদ্রলোক তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছেন। সন্ধ্যের সময় মেসোমশাই এখানে কেন এলেন? চল তো গিয়ে দেখি। মামা আর আমি নিচে নেমে এলাম। লিফটের গেট খুলে রিসেপশনে খোঁজ নিতেই জানালো যে সেই প্রবীণ ব্যক্তি লবিতে বসে রয়েছেন। কি ব্যাপার মেসোমশাই, আপনারা এখানে? লবিতে গিয়ে দেখি নতুন দাদু আর ওনার বড় ভাগ্নে বসে রয়েছেন। আমাদের দেখতে পেয়ে দুজনেই উঠে দাঁড়ালেন। আরে বসুন বসুন, দাঁড়ানোর কোনো দরকার নেই। 1 মিনিট, আমি একটু কফির জন্য বলে আসি। না অংশমান বাবু, ব্যস্ত হবেন না। আমি আর মামা একটি বিশেষ কারণে আপনার সাথে দেখা করতে এসেছি। আসলে আগামীকাল আমার মামা 71-এ পা রাখতে চলেছেন। সেই উপলক্ষে ছোট্ট পার্টি, যা বাড়ির ভিতরেই আয়োজন করা হবে। হ্যাঁ হ্যাঁ অংশুমান, আমি সকালে না একদম ভুলে গেছিলাম তোমাদের বলতে। আমি চাই তুমি তোমার পরিবারের সকলকে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হও এবং সেই আনন্দে তোমরাও ভাগ বসাও। মেসোমশাই, প্রথমেই জানাই আপনার জন্মদিনের আগাম শুভেচ্ছা আর ভালোবাসা। তবে এই মুহূর্তে বাকিদের ব্যাপারটা জানাতে না পারলেও
আমি আর রুনু যে যাচ্ছি সেটা কিন্তু কনফার্ম। ঠিক আছে, তবে চেষ্টা করো সবাইকে নিয়ে আসার, আর বিশেষত পুতুলকে কিন্তু নিয়ে আসা চাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। নমস্কার অংশুমানবাবু, আপনারা তাহলে আসবেন কিন্তু? নিশ্চয়ই যাব রঞ্জয়বাবু। আমি আর মামা ওনাদের গাড়ি অবধি এগিয়ে দিয়ে ফিরে এলাম নিজেদের রুমে। পরের দিন নির্দিষ্ট সময় নতুন দাদুর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম বাগানের কিছুটা জায়গা জুড়ে ক্যাটারিংয়ের ছেলেরা বুফে সেট করেছে। বুঝতে পারলাম ডিনারের ব্যবস্থা এখানেই হয়েছে। চলুন আমার সঙ্গে। দোতলায় হলঘরে দাদু ছাড়াও আরও অনেকে আছেন। আমরা ওনাকে অনুসরণ করে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি ঘরের কাছাকাছি আসতেই অনেকগুলো মানুষের হাসাহাসির শব্দ বাইরে থেকে শুনতে পেলাম। আরে এসো 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 মাই ডিয়ার অংশুমান, বৌমারা তোমরাও এসো। এই তো আমাদের লিটল প্রিন্সেস। আচ্ছা আচ্ছা অংশুমান, এই হচ্ছে দেবিকা। দেবিকা হচ্ছে আমার খুব কাছের বন্ধু সলিল ব্যানার্জির মেয়ে। সলিল বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই বিষয় আশয়ের আইনগত দিকগুলো দেখভাল করত। খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আগের বছর ও আমাদের ছেড়ে ওপারে চলে যায়। ও, তার মানে সলিলবাবু একজন অ্যাডভোকেট ছিলেন? একদম ঠিক ধরেছ, তবে শুধুমাত্র ওই নয়, ওর মেয়েও একজন অ্যাডভোকেট। বাহ বাবা, এই তো খুব ভালো কথা। তা অংশুমান বাবু, আপনার পরিবারের বাকি সদস্যের সঙ্গে তো আলাপ করিয়ে দিলেন না? নিশ্চয়ই, এই দিকে আসুন। মেসোমশাই, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কোনো অসুবিধে নেই। নতুন দাদু পুতুলকে কোলে তুলে নিয়ে ওর ছোট্ট ছোট্ট আঙুলগুলো ধরে কেক কাটল। একসঙ্গে অনেক মানুষের হুল্লোড়পনায় শেষ হলো কেক খাওয়া পর্ব। এদিকে আড়াল থেকে খুব ধীর স্বরে পঞ্চু ঠাকুর মিস দেবিকার কানে কিছু একটা বলে চলে গেল। মিস দেবিকা এদিক সেদিক দেখেনি, নতুন দাদুকে চোখের ইশারায় কিছু বুঝিয়ে ওনাকে নিয়ে নিচে নেমে এলেন। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। মামা আমার পিঠে আলতো স্পর্শ করে জানান যে সেও ব্যাপারটা লক্ষ্য করেছে। ব্যালকনিতে চল। ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের সেই বাগানটায় চোখ পড়ল। সেখানে আগে থেকেই দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। রিপন, এখানে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু শুনতে পাবো না। ওই নিচে গিয়ে অন্ধকারে পাইন ঘেরা জঙ্গলের আড়ালে চল, ওখান থেকে সবকিছু পরিষ্কার শুনতে পাবো। চল চল। মামা, এটা কি ঠিক হবে? তুই তুই এখানে কি করছিস? কেন, তুমি জানো না কি চাইছি? হ্যাঁ, কি করছো এখানে? এই চুপচাপ 10,000 ফেলো। ইস, ভালো করে ধরাতে পর্যন্ত পারছিস না। আর এরাই তোকে নেশা ধরিয়েছে, তাই না? अरे ओ अंकल, ज़्यादा চাপড় চাপড় নেই। थोड़ा बहुत বাংলা আমিও জানি, তাই একদম বাংলায় আমাকে নিয়ে কোনো কথা নয়। কাকাবাবু, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। কথা বাড়ালে কথা বাড়ে, তারপর চিৎকার শুরু হবে আর সবাই শুনতে পাবে। বাড়িতে অনেক লোক রয়েছে। আরে ধ্রুব, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, তোর মামার জন্য কোনো কষ্ট হয় না? अरे ओ अंकल, जाइए जाइए, पार्टी शार्टी कीजिए। अरे चल चल, ठीक पे चल, माल मिल गया है। কাকাবাবু চলুন, আপনি ভেতরে চলুন। ও, তাহলে এই হচ্ছে ধ্রুব ব্যানার্জি। মামার থেকে জোর করে টাকা নিয়ে রোজ রোজ ফুর্তি করা, এটাই তার একমাত্র কাজ। তবে একটা বিষয় লক্ষ্য করেছিস রিপন? কি বিষয় মামা? মেসোমশাইয়ের দুই ভাগ্নে কেমন যেন একই বয়সের ধারে কাছে বলে মনে হয় না? আরেকটা বিষয় খটকা লাগছে। থাক, এখন না হয় উপরে চল। ওপরে যেতে হবে না, সবাই নিচেই এসে গেছে। ওই দিকে দেখো। আরে তুমি কোথায় চলে গেছিলে? এই একটা ফোন এসেছিল, ওই ভেতরে মিউজিক চলছে তো, তাই বাইরে এসে কথা বলছিলাম। মেসোমশাই, আপনার সাথে না আমার অনেকগুলো কথা ছিল। যদি একটু সময় দিতেন তাহলে কিন্তু ভালো হতো। বেশ, চলো তাহলে বাড়ির ছাদে। হ্যাঁ, সেখানে কেউ থাকবে না তো? না না না, কোনো চিন্তা নেই। আমি দেবিকাকে বলে দিয়েছি 30 মিনিটের জন্য
এদিকটা সামলে নিতে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি মামাকে বললাম, মাত্র 2 দিনের পরিচয় একেবারে আপন করে নিয়েছে আমাদের সকলকে। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? নিঃস্বার্থ ভালোবাসা বলতে কাকে বোঝায় সেটা আজ জানলাম রে। তোর নতুন দাদু আপন করতে খুব ভালোবাসে। কি তখন থেকে হেঁয়ালি করছো বলো তো? যা বলবে ভালো করে বলো না বাবা। সব বলবো ভাগ্নে, সব বলবো, তবে তার আগে কালকের মিটিংটা কিন্তু খুব প্রয়োজন। কার সাথে মিটিং? মেসোমশাইয়ের সাথে অনেকগুলো কথা নিয়ে আলোচনা বাকি রয়ে গেছে। উনি বললেন কাল আমাকে অনেক কিছু জানাবেন। নে এবার ঘুমিয়ে পড়। মামা দেখো তো, দরজায় কি টোকা দিচ্ছে? নিশ্চয়ই তোর বড় মামা হবে। আসছি আসছি, আর বাজাতে হবে না। স্যার, আপনাদের রুমে রিসেপশন থেকে না ফোন করা হয়েছিল, কিন্তু লাগছিল না, তাই উপরে উঠে এলাম। তা কেন এলেন সেটা বলুন। হ্যাঁ, ওই নিচে পঞ্চু ঠাকুর বলে কেউ একজন এসেছে, আপনাকে চাইছে। খানিক বাদে মামাকে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে আমি চমকে যাই। ঘুম একেবারে চোখ থেকে ছুটি নিয়ে অন্যত্র পালিয়েছে। কি হলো মামা, তোমায় এমন দেখাচ্ছে কেন? তুই উঠে গেছিস? চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চল। এখনো বাইরে ঠিকভাবে আলো ফোটেনি, এই অবস্থায় কোথায় যাব? ভাগ্নে, তোর নতুন দাদু আর বেঁচে নেই। কি বলছো মামা? এ হতে পারে না। তুই যত তাড়াতাড়ি পারিস বাকি দুটো ঘরে জানিয়ে দিয়ে নেমে আয়, আর ওরা যেন দিনের আলো ফুটলে তবে আসে। আয় আয়, চলে আয়। ঘরের কাছাকাছি আসতেই পুলিশ জিপের ভ্যান দেখতে পেলাম। ভেতরে ঢুকে দেখি কিছু মানুষ নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে দেখলাম মিস দেবিকা থেকে রণজয়বাবু এবং আরও অনেকে কাঁদো কাঁদো চোখে মুখে দাঁড়িয়ে আছে। রঞ্জয়বাবু, ঠিক কিভাবে এমনটা হলো? কি বলবো আপনাকে, মানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। শুধু এইটুকু বলতে পারি, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনার ভাইকে দেখছি না, উনি কি আসেননি? না, আসলে তো দেখতেই পেতেন। তা আপনারা গেটের বাইরে কি করছেন? ভেতরে চলুন। থানার এসআই ভেতরে ঢুকতে দিচ্ছে না, বলছে ওদের কাজ হয়ে গেলে তারপর বডি দেখতে দেবে। দেখতে দেবে কেন? বডি পোস্টমর্টেম হবে না? সেটা তো বললো না। দেখি, আমাকে যেতে দিন ভেতরে। আরে কি করিছেন সাহাব, কাউকে আন্দার আসিতে মানা করিছেন। কোথায় আপনার সাহাব? তাকে বাইরে রাখুন। বলুন কলকাতার ডিএসপি কিংশুক আচার্য এসেছে। আমি আর ছোট মামা কণ্ঠস্বর চিনতে পেরে পিছন ঘুরে দেখি বড় মামা দাঁড়িয়ে আছে। তার আসল পরিচয় পেয়ে বাকিরা ভীষণ অবাক হয়ে উঠলেন। দরজা খুলে ভেতর থেকে এক অফিসার দ্রুত বাইরে বেরিয়ে এসে মামার দিকে স্যালিউট ঠুকে বললেন, নমস্কার স্যার, আমি এসআই বিবেক বর্মন। ওসব ছেড়ে আমাকে আর ওদের দুজনকে ভেতরে ঢুকতে দিন। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। এই সামনে থেকে ভিড় সরান। চলুন স্যার। আমি ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ভেতরকার দৃশ্য দেখে চমকে উঠলাম। নতুন দাদু একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ওনার তল পেটের কাছে উল্টোভাবে রাখা রয়েছে একটা মোটা গোছের বই। সম্ভবত বইটা পড়তে পড়তে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। ছোট মামা সামনে এগিয়ে এসে বইটাকে তুলে ধরতে যাবে, এমন সময় এসআই বর্মন বলে উঠলেন, রামায়ণ গ্রন্থ পড়ছিলেন। শুনলাম ভদ্রলোক বই পড়তে ভীষণ ভালোবাসতেন। আচ্ছা, সবার প্রথমে কে দেখেছেন? এই বাড়ির কাজের লোক, পঞ্চু ঠাকুর। আপনার কি মনে হয় কিভাবে মারা গেছেন? এত কথা আপনার জেনে কি হবে বলুন তো স্যার? তিনি কে আপনার সাথে? যা জানতে চাইছে তাই তাই বলুন। বড় মামার কাছে ধমক খেয়ে ভিজে বিড়ালের মতন চুপসে ছোট হয়ে গেল মিস্টার বর্মন। আগে এটা তো একদম জলের মতো পরিষ্কার না, মানে যেভাবে পড়তে পড়তে মারা গেছেন তাতে বোঝাই যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ভারী মজার কথা বললেন অফিসার।
একটা মানুষ বন্ধ ঘরে মারা গেছেন, তাও নিজের ইচ্ছে নয়, সেটা দেখেও আপনি কোনো ডাক্তার সঙ্গে করে আনেননি। আর এরপর আমি যখন জানতে চাইছি তখন নিজের সিদ্ধান্তের ওপর জোর দিয়ে বলছেন যে কিনা হৃদরোগে মারা গেছে। না মানে ঠিক বুঝতে পারিনি। আপনি এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ডাকুন আর বডির পোস্টমর্টেম করবার ব্যবস্থা করুন। যান। আচ্ছা, আপনি কে বলুন তো? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমার মোবাইলের ফ্ল্যাশ অন করে প্রথমে চোখ, তারপর নাক এবং সবশেষে কান খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে মামা বলল, আমার পরিচয় যথাসময়ে পাবেন, তবে তার আগে আপনারা বাইরে চলুন, সেখানে এমন কিছু কথা বলবো যা সবার জানাটা খুব দরকার। আসুন। আমরা দরজা খুলে বেরোতে গিয়ে দেখি সকলে প্রায় জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে ভালো দাদুর শেষ যাত্রাতে যে সকল দ্রব্যের দরকার পড়ে সবকিছুর ব্যবস্থা পুরো দমে শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এত তাড়া কিসের বলুন তো? এই যে মিস দেবিকা, আপনি তো বাই প্রফেশন একজন উকিল, আপনার কি একবারও মনে হলো না যে ওই মেসমশাইয়ের বডির পোস্টমর্টেমটা হওয়া দরকার? বিশ্বাস করুন অংশুমান বাবু, আমি বলেছিলাম, কিন্তু অফিসার বললেন শুধু শুধু বডি একদিন আটকে থাকবে, তার চেয়ে বরং শ্মশানে নিয়ে যাওয়ার আগে ওনার এক ডাক্তার আছে, সে এসে দেখে নিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে। আমি আপনাদের কি করে বোঝাই ব্যাপারটা সার্টিফিকেটের জন্য নয়। আমি বলতে চাইছি উনি আদৌ হার্ট অ্যাটাক করে মারা গেছেন কিনা সেটা জানা খুব প্রয়োজন। ভেতরে কথোপকথনের মাঝে বাইরে থেকে একটি ছেলে দৌড়ে এসে ঘরে ঢুকল। কোথায় আমার মামা? আমায় যেতে দিন। আর কি হয়েছে মামার? শান্ত হন ধ্রুববাবু, আমায় যেতে দিন। ধ্রুববাবু শান্ত হন। শয়তান, তোর জন্য মামা চিন্তা করে করে শেষ পর্যন্ত মারা গেল। তোকে তোকে আমি কিছুতেই ছাড়বো না। আপনারা শান্ত হন, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। স্যার, আপনি বলুন এখন তাহলে কি করব? আমি অলরেডি ফোন করেছি, অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর কি করব? হ্যাঁ, এরপর কি করতে হবে আমি বলছি। স্যার, উনি আপনার ভাই সেটা জানতে পারলাম, তাই বলে সব ডিসিশন উনি নিচ্ছেন কেন সেটা ঠিক বুঝতে পারছি না। কারণ ওর আসল নাম অংশু, গোয়েন্দা অংশু আচার্য। এতগুলো চোখ একত্রে নতুন করে ছোট মামার দিকে পুনরায় চাইল। বড় মামার বলা তখনও শেষ হয়নি। ঠিক ওর পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম রুনু নয়, ওর আসল নাম রিপন। সেই মামা ভাগ্নে যারা কলকাতা থেকে পাটনা সর্বত্র নিজেদের বুদ্ধির দ্বারা কঠিন কেস সমাধান করে এসেছে, আর ভবিষ্যতেও করে যাবে। শুনুন, আমার বা আমার পরিবারের আসল পরিচয় গোপন করার পিছনে যথেষ্ট কারণ ছিল, তবে মেসমশাই আমাদের চিনতে পেরেছিলেন এবং আমার একান্ত অনুরোধে বাকি সবার কাছে পরিচয়টা গোপন রাখতে সাহায্য করেছিলেন। এই না না, আপনি আমায় ক্ষমা করে দিন, আমি না জেনে আপনার সঙ্গে তর্ক করেছি। আমি ওই সব কিছু মনে করিনি, তবে নিজের কাজটাকে না কখনো দায়সারাভাবে নেবেন না। আপনি জানেন না, আজ যদি আমি এতটুকু দেরি করে আসতাম তাহলে কত বড় একটা ক্ষতি হয়ে যেত। শুনুন আপনারা, মিস্টার ভবেশচন্দ্র তালুকদার শারীরিক ত্রুটির কারণে মারা যাননি। খুব যদি ভুল না হই তাহলে বলতে পারি উনি খুন হয়েছেন। এতটুকুই বলার ছিল, এর চেয়ে বেশি কিছু আমি এই মুহূর্তে বলতেও পারবো না। বর্মনবাবু, আপনি একবার দেখুন কেউ যেন বাড়ির বাইরে না বেরোতে পারে, যতক্ষণ না আমি কাউকে যেতে বলছি। সবার মধ্যে ততক্ষণে হুলুস্থুলু পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা ছোট ভাগ্নেকেই সন্দেহ করছে। এদিকে রণজয়বাবু মাথায় হাত দিয়ে বসে থেকে অঝরে কেঁদে চলেছেন। মিস সুকন্যা আর দেবিকা মিলে ওনাকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। এইসব দৃশ্য আমি আর দেখতে পাচ্ছিলাম না। দরজা খুলে ভেতরে ঢুকে এলাম। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বড় মামা বলল, এই ধারে চলে আয় আর হাতে গ্লাভস পরে নে, তবে খেয়াল রাখিস যাতে তোর শরীর কোনো কিছু স্পর্শ না করে। স্যার, একটা কথা বলবো? না মানে বলছি, আপনি কি করে বুঝলেন যে এটা খুন?
তার আগে আপনি বলুন আমাকে যে আপনি কি করে বুঝলেন এটা হার্ট অ্যাটাক? হ্যাঁ, আপনার চুপ করে থাকা দেখেই বুঝতে পারছি আন্দাজে ঢিল ছুঁড়েছিলেন। দেখুন, কোনো মানুষ বাড়িতে থাকাকালীন সময়ে হার্ট অ্যাটাক বা অন্য যে কোনো হার্ট সম্পর্কিত সিরিয়াস অ্যাটাক হলে সে না প্রথমেই হাত পা ছুঁড়বে, চেষ্টা করবে প্রাণ ভরে দম নেওয়ার। আর এসব করতে গিয়ে অনেক জায়গায় ধাক্কা খাবে, পড়ে যাবে, জিনিসপত্র তছনছ করে দেবে। কিন্তু এই ঘরে এমন কি কিছু হয়েছে? এইবার দেখলাম অফিসার বর্মন গোল গোল চোখ করে বলল, না অংশুবাবু, ঘরের আসবাব থেকে বই রাখার আলমারি সব তো ঠিকই আছে, তাহলে কিভাবে মারা গেলেন উনি? সেটা তো পোস্টমর্টেমের পরেই বোঝা যাবে অফিসার। সাইরেন বাজিয়ে বাগান পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো একটা অ্যাম্বুলেন্স। বডি অত্যন্ত সাবধানতার সঙ্গে স্ট্রেচারে শুইয়ে গাড়িতে তুলে পুনরায় সাইরেন দিয়ে আবারও বেরিয়ে গেল। মিস্টার বর্মন, আপনি বরং ফরেন্সিক টিমকে ইনফর্ম করুন, বলুন গোটা ঘরটাকে ভালো করে সার্চ করতে। আর হ্যাঁ, বলবেন প্রত্যেকটা জিনিসের ওপর থেকে যেন ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। চল। কিন্তু অংশুবাবু, তাতে কি কোনো কাজ হবে? কেন বলুন তো? না, এখনো পর্যন্ত তো প্রমাণ হয়নি যে এই বাড়ির কর্তা খুন হয়েছে। আর যদি খুন হয়েও থাকে, তখন তো ওই রুমের বই থেকে শুরু করে যেসব আসবাব আছে তাতে তো বাড়ির সবারই ফিঙ্গারপ্রিন্ট থাকবে। সেক্ষেত্রে আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারলেন না, তাই তো? হ্যাঁ, ওই আর কি। শুনুন এসআই বর্মন, আমি না ঠিক আপনাকে প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে কাজ করতে চাই না। যদি একান্ত বুঝতে হয় তাহলে নিজের বুদ্ধিটা কাজে লাগিয়ে বুঝে নেবেন, নচেত বুঝতে পারছেন না, অ্যাটলিস্ট এই কথাটা আর বলবেন না। আহা অংশু, তুই অত উত্তেজিত হয়ে পড়ছিস কেন? বল না, আমিও শুনি। কথাটা বড় মামা বলল। ছোট মামা খালি ঘরের এদিক সেদিক পায়চারি করতে করতে বলল, বাড়ির সদস্য সংখ্যা 3 জন, এছাড়া আরও 2 জন মহিলা যারা এই বাড়িতে নিত্যদিন যাওয়া আসা করে থাকে, তাদের ধরলে দাঁড়ায় 5 জন। অবশ্য ছোট ভাগ্নে ধ্রুববাবুকে বাদ দিলেও চলবে না, সুতরাং 6 জন মানুষ যারা বিনা বাধায় রুমের যেখানে সেখানে অবাধে বিচরণ করতে পারে, সেই সঙ্গে যে কোনো বস্তু ছুঁয়েও দেখতে পারে। পুরো ব্যাপারটা যোগ করলেই দাঁড়ায় যে এনাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির একের অধিক ফিঙ্গারপ্রিন্ট মেলে, তাহলে সেই হয়ে উঠবে আমার প্রথম টার্গেট। কিন্তু মামা, যাকে টার্গেট করবে ভাবছো, তাকে কিভাবে ধরবে? দেখ রিপন, আমি একটা অনুমান থেকে এত বড় যুক্তিটা দাঁড় করালাম। আগামী দিনের পরিস্থিতির ওপর নির্ভর করবে ঠিক কতটা আমি এগোবো। আপাতত বাইরে চল। ফরেন্সিক টিম ইতিমধ্যে এসে পড়েছে। 4 জন সদস্য নতুন দাদুর রুমের ভেতরে ঢুকে পড়ল। আপনারা দয়া করে শুনুন, কিছু কথা বলার আছে। এই মুহূর্তে যতজন রয়েছেন তারা প্রত্যেকে নিজের ফোন নাম্বার এবং বাড়ির অ্যাড্রেস লিখিয়ে চলে যেতে পারেন, তবে কেউ কিন্তু শহর ছেড়ে বাইরে কোথাও যাবেন না। রিপান, তুই এনাদের ডিটেলসটা লিখে নিস। দেখুন অংশুবাবু, আমার আজকের দিনটা ছাড়া আর এখানে থাকা সম্ভব নয়। কালকে আমার এক ক্লায়েন্টের কেস কোর্টে উঠছে, সেখানে আমাকে থাকতেই হবে। নিশ্চয়ই যান, আমি তো বারণ করিনি। কিন্তু আমার বাড়ি এখানে নয়, জলপাইগুড়িতে, সেখানকার কোর্টে আমার যেতে হবে। ও, তার মানে আপনি এখানে থাকেন না? মেসমশাই, আপনার থেকে অনেক কিছু আমার জানার ছিল, কিন্তু তার আগেই এভাবে। আপনি কিছু বললেন? না, কিছু বলিনি। বেশ, আপনি যেতেই পারেন, তবে থানা থেকে একজন কনস্টেবল কিন্তু আপনার সঙ্গে যাবে। ও, আরেকটা কথা, কালকের পর আর কিন্তু আপনি এই স্থান ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি খুব লজ্জিত, তবে বিশ্বাস করুন এছাড়া আমার কোনো উপায় নেই। দরকার পড়লে কাউকে আপনার কেসটা সামলাতে দিয়ে ফিরে আসবেন। দাদা, তুই বরং এদিকটা দেখ, আমি একটু বাগান থেকে আসছি। মামা আমাদের পেছনে ফেলে বাগানের দিকে এগিয়ে গেল। আপনি কখনো ভেবেছিলেন যে এভাবে ঘুরতে এসে নিজেকে এমনভাবে আবিষ্কার করবেন?
একটা কথা কি জানেন মিস সুকন্যা, একজন ডাক্তার আর একজন গোয়েন্দা এরা কখনো নিজেদের পেশা থেকে দূরে থাকতে পারে না। চেষ্টা করে খুব করে দিন তিনের জন্য প্রফেশনকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্যামিলিকে সময় দিতে, কিন্তু ওই কোথাও না কোনোভাবে প্রফেশন ঘুরে এসে আপনার সামনে চেয়ারে এসে বসবে আর বলবে, বন্ধু আমায় ভুললে চলবে। অনেকক্ষণ পর হাসলাম। আপনি মানুষটা সত্যিই খুব মজার। যাক, এতক্ষণ পরে আপনার মনের ভেতরের কষ্টটা একটু হলেও কমিয়ে আনতে পেরেছি। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর এভাবে ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থেকেই বা কী করবেন? চলুন ভেতরে চলুন। না অংশুবাবু, আমি এখন আর ভেতরে যাব না। ভেতরে গেলেই দাদুর কথা ভীষণ রকম মনে পড়ে যাবে। আপনি বড্ড ভালোবাসতেন, তাই না? নিজের দাদুকে তো দেখিনি। এখানে কাজ করতে এসে সেই আক্ষেপটা মিটে গেছিল। কখনো ভাবতেই দেয়নি যে আমি ওনার ফ্যাক্টরির ম্যানেজার। বেশ, আজ আর আপনাকে আটকাবো না, তবে যেদিন ডাকবো সেদিন কিন্তু আসতেই হবে। অশেষ ধন্যবাদ। আমি তাহলে কটেজে ফিরে গেলাম। ভাগ্নে সবার নাম ঠিকানা ঠিক মতো লিখে নিয়েছিস তো? হ্যাঁ মামা, সব ঠিকঠাকভাবে লিখে অফিসারের হাতে দিয়ে দিয়েছি। দাদা, তুই বরং একবার এসআই বর্মনের সাথে থানায় চলে যা, সেখানে গিয়ে আমার কথাটা একটু বলে দিস। তুই শুধু শুধু চিন্তা করছিস। না দাদা, রুলস সবার জন্য সমান। সদর থানার ওসির লিখিত কাগজ পেলে আমার একটু সুবিধা হবে। বড় মামা এসআই বর্মনের সাথে চলে গেল। এদিকে রিসর্ট থেকে ফোন আসলে ছোট মামার নির্দেশে বড় মামিদের আসতে মানা করে দিলাম। কাল যখন নতুন দাদুর বডি পুনরায় তার বাসভবনে আসবে, তখন না হয় মামিরা এসে শেষ দেখা দেখে যাবে। হঠাৎ কিভাবে যে এতটা আন্তরিকতায় জড়িয়ে পড়লাম তা আমি বুঝতেও পারিনি। সেদিনের আলাপ, সেই হাসাহাসি, আর কাল রাতের জন্মদিন পালন, তবে শেষটা এত নিষ্ঠুরতা আর দুঃখের মধ্যে দিয়ে যাবে তা ভাবতে গেলে ভেতরটা দুমড়ে মুচড়ে জড়িয়ে আসছে। রঞ্জয়বাবু, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে রাখবেন না। অনেক অনেক স্বপ্ন ছিল আমার, সব স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই প্রদীপের আলো নিভে গেল। আপনার কথা, আপনার ভাইয়ের কথা, সবার কথা আমি শুনব। আপনারা নিজেদের বক্তব্য আমাদের মেসমশাইকে ঘিরে যার যা বলার আছে তার সবটা বলবেন। মামার জীবিত দশায় কেউ যদি তার ক্ষতি সাধন করার ইচ্ছে প্রকাশ করে থাকে, তাহলে সেটা একমাত্র আমার ভাই। ও অনেকবার মামার উপর চড়াও হয়েছিল, শুধুমাত্র আমার জন্য পারেনি। তুমি মিছিমিছি ধ্রুবর উপর রাগ করছো রণজয়। মানছি তোমার ভাই একটু মাথা গরম স্বভাবের, কিন্তু তাই বলে মামা বাবুকে মেরে ফেলবে? এটা কিন্তু তোমার ভুল ধারণা। তুমি ওর ওই চাপাই গাইছো কেন? কতটুকু চেনো তুমি ওকে? হ্যাঁ, তুমি যতটা চেনো তার চেয়ে বেশিই চিনি। দেবিকা আর রণজয় বাবুর কথার মাঝে আমার চোখ পড়ল সদর দরজার কাছে একটি মানুষের দিকে। মানুষটি হাত পা ছড়িয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তকে বসে রয়েছে। কে কি বলছে তাতে তার কোনো হুঁশ নেই। কোনো মানসিক আঘাত পায়নি তো? মনের মধ্যে প্রশ্নটা উদয় হতেই চলে গেলাম সেই দিকে। ধ্রুববাবু, ভেতরে চলুন। এখানে এভাবে বসে থেকে কি করছেন? কোনো উত্তর আমি ওনার থেকে পেলাম না, তবে ঘুরে যেতে গিয়ে পেছন থেকে কথা ভেসে আসলে আমি থমকে দাঁড়ালাম। কি হবে আর ভেতরে গিয়ে? দাদা থেকে শুরু করে আর 5টা মানুষ আমাকেই সন্দেহ করছে মামার মৃত্যুর জন্য। আচ্ছা আচ্ছা, বলতে পারেন আমার দোষটা কোথায়? দোষ কোথায় সেটা আমি বলতে পারবো না, তবে গত 2 বছর যাবৎ খুব একটা ভালো ব্যবহার আপনার থেকে আপনার মামাবাবু পাননি। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনি ঠিক কি কি অপরাধ করেছেন, আর একবার মনে পড়লেই আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিরে ভাগ্নে, তুই এখানে কি করছিস? কিছু না, ওই একটু ধ্রুববাবুর সাথে কথা বলছিলাম। তাহলে সেই বিখ্যাত গোয়েন্দা অংশু আচার্য? বিখ্যাত কিনা জানি না, তবে গোয়েন্দা অংশু আচার্য
এটা ঠিক বলেছেন। তা আমাকেও কি এই বাড়িতেই থাকতে হবে? অবশ্যই থাকতে হবে। দেখুন গোয়েন্দামশাই, অ্যাটলিস্ট এই বাড়িতে আমায় থাকতে বলবেন না। আপনি বরং দাদাকে বলে ফ্যাক্টরির পাশে সেই কটেজটা আছে সেখানে একটা ব্যবস্থা করে দিন। এখানে থাকলে আমার মাথা ঠিক থাকবে না। দিন রাত শুনতে হবে মামার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি এটা মানতে পারবো না। দেখুন ধ্রুববাবু, আপনি থাকুন বা না থাকুন, চামড়ার ঠোঁট কিন্তু কখনো থেমে থাকবে না। কে কি বলছে তাতে আমল না দিলেই হয়। বলা সহজ, কিন্তু সহ্য করাটা কঠিন। আচ্ছা বেশ, আপনি কটেজে থাকতে পারেন, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আপনি নিজে যা করবেন করবেন, তবে সেই কটেজে কিন্তু কোনো বন্ধুকে আনতে পারবেন না, কারণ ওই একই কটেজে মিস সুকন্যা থাকেন তো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন আপনি আসতে পারেন, আর আমি আপনার দাদাকে জানিয়ে দিচ্ছি। এরপর আমি আর ছোট মামা রণজয় বাবুর কাছে এলাম। রঞ্জয়বাবু, আমি আজকের মতো ফিরে যাচ্ছি। কাল রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হব। আচ্ছা, মিস দেবিকা কোথায় গেলেন? উনি দোতলার ঘরে রেস্ট নিচ্ছেন, সেখানেই থাকবেন। ঠিক আছে, আর ওনাকে ডিস্টার্ব করলাম না। আর আপনার ভাইয়ের ব্যাপারে যা বললাম সেটা একটু মাথায় রাখবেন। কই গো ঠাকুর, চলো, বাইরে অবধি আমাদের একটু এগিয়ে দেবে। মামা আর আমি পঞ্চু ঠাকুরকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসলাম। বাগান পেরিয়ে মেন গেটের সামনে দাঁড়াতে একটি পুলিশ জিপ আমাদের লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে বড় মামা আর এসআই বর্মন নেমে এলেন। অংশু, এই নে পারমিশন লেটার। বাহ, তাহলে তো আর আমার কোনো চিন্তাই রইল না রে। এই যে পঞ্চু ঠাকুর, এটা আমার কার্ড। হ্যাঁ, এতে যে নাম্বারটা রয়েছে, কোনো অসুবিধায় পড়লে ফোন করবে। আর ঘরে তো কারুর মাথা এখন ঠিক নেই, তাই তোমাকে একটু সচেতন থাকতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন ভাবেই বাকিদেরকে আমি আগলে রাখবো। এই বলে পঞ্চু ঠাকুর ফিরে গেল। অফিসার বর্মন, কালকে কটার সময় বডি ছাড়বে? এই ধরুন সকাল 7টার আশেপাশে। রিপোর্ট কখন দেবে? রিপোর্ট তো মাঝ রাতেই হয়ে যাবে, দরকার পড়লে আপনাকে আমি তখনই এনে দেব। আরে না না, এই ঠান্ডায় রাতের বেলায় আবার কেন রিসোর্টে আসবেন? আপনি বরং ভোর 6টার মধ্যে নিয়ে চলে আসবেন। বর্মন বাবু জিপে করে আমাদের রিসর্ট পৌঁছে দিলেন। সেই ভোর রাতে বেরিয়ে বেলা 11টার সময় আমরা ফিরছি। পেটে দানা পানি তো দূরস্ত, এক কাপ চা পর্যন্ত জটিল। এক কামড় ডিম টোস্ট মুখে পড়তেই বড় মামা প্রশ্ন করল, ছোট, তুই কি শিওর মেসোমশাই খুন হয়েছে? দাদা, তুই আর সময় পেলি না এই প্রসঙ্গটা তোলার? ঠাকুরপো, তোমায় যখন ফোন করলাম, কই তখন তো কিছু বললে না। ঠান্ডা মাথায় খুন। মজার বিষয় হলো, কোন অস্ত্র দ্বারা খুন করা হয়েছে সেটা এখনো বুঝতে পারিনি। দেখা যাক রিপোর্ট কি বলে। এখন তো ওটাই আমাদের কাছে প্রধান অস্ত্র। আর যদি রিপোর্ট নর্মাল আসে, মানে ন্যাচারাল ডেথ? তাহলে তো আরো ভালো। আমি তাহলে ফেরার সময় তোমাদের সঙ্গে ফিরব। আচ্ছা মামা, ধ্রুববাবু নিজেদের কটেজে থাকার জন্য দাদার পারমিশন চাইছিল কেন? হ্যাঁ, হয়তো অনুতাপের কারণে। কিসের অনুতাপ? অতীতে যেসব কর্মকাণ্ড করেছে সেগুলোর পর কি আর নিজের ইচ্ছে ফলাতে পারে? জানিস ভাগ্নে, এই ধ্রুব আর রঞ্জয়কে বাদ দিয়ে বাকি দুজনকে ঠিক বুঝতে পারলাম না। একজন চাপা মনের, আর অন্যজন বেশ উপস্থিত বুদ্ধিসম্পন্ন চালাক প্রকৃতির। তুমি নিশ্চয়ই সুকন্যা আর মিস দেবিকার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওদেরই কথা বলছি। দেখা যাক কাল এসআই কি খবর নিয়ে আসে। ভোর 6টার সময় ঘুম ভাঙল মামার ফোন বেজে ওঠার শব্দ শুনে। হ্যাঁ, হুম, না আর ঠিক আছে, এই কটা শব্দ মামার মুখ থেকে বেরোলো। ফোন রেখে আমার দিকে তাকাতেই মামা বুঝতে পারল যে আমি জেগে আছি।
কার ফোন ছিল? এসআই বর্মন ফোন করেছিল। বলল মধ্যরাত্রে পাহাড়ি রাস্তায় ধস নেমেছে, তাই আসতে পারেনি। বডি আর বাড়ি নিয়ে যাওয়া হবে না, একেবারে শ্মশানে নিয়ে যাওয়া হবে। সে কি, বাড়ির লোকজন কিছু জানে? এতক্ষণে জেনে গেছে নিশ্চয়ই। আর রিপোর্টের ব্যাপারে কিছু কি বলল? আমি খুব সাধারণভাবেই মামাকে প্রশ্নটা করেছিলাম। ভেবেছিলাম শুরুতে যখন কিছু বলেনি তখন হয়তো মামার অনুমান ভুল ছিল। মামা বিছানার ওপর বসে দুটো আঙুল দিয়ে নিজের থুতনির কাছে ঘন দাঁড়ির মাঝে ঘষতে থাকে। বুঝলাম কিছু একটা চিন্তা করছে। রিপোর্ট ভালো নয় ভাগ্নে। বিষক্রিয়ায় খুন হয়েছেন মেসমশাই। প্রতিটা অর্গান একসাথে বিকল হয়ে পড়েছে। ডাক্তারদের মতে মৃত ব্যক্তি এতটুকু যন্ত্রণা বা অস্বস্তি অনুভব করেননি। কখন যে উনি মৃত্যুগর্ভে তলিয়ে গেছেন সেটা বোঝার মতো ক্ষমতাই নাকি ওনার ছিল না। তার মানে কাল রাতে খাবারের মধ্যে কেউ বিষ মিশিয়েছিল। শুনছিলেন আমাদের আজকের গল্প অংশু ও দার্জিলিং কাণ্ড প্রথম পর্ব। গল্পকার সত্যব্রত কাঞ্জিলাল, রিপন আমি সায়ন, পাখি সহেলি, অংশু সুপ্রিয়, বড় মামা পার্থ, ঐশী অনুশ্রী, অফিসার বিশ্ব, ভবেশবাবু সুরজিৎ কর, পঞ্চু বাল্মীকি, সুকন্যা ঐন্দ্রিলা, পুতুল অয়ন, রণজয় অমিতাভ, দেবিকা তৃষা, ধ্রুব অভিক, ধ্রুবর বন্ধু বাসর, রুম্বয় সূর্য। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, শব্দ সংযোজনে ঝিনুক, আবহে রূপঙ্কর, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সত্যব্রত কাঞ্জিলালকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট হাজির হবে অংশু ও দার্জিলিং কাণ্ড দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।